আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে জায়গা পর্যন্ত পড়েছিলাম সেটা ছিল একটা রেজিস্টিভ সার্কিটের সবকিছু দেখার পর ইন্ডাকটিভ সার্কিটে যখন এসেছিলাম তখন ইন্ডাকটিভ সার্কিটের জন্য কারেন্ট ভোল্টেজ রিলেশনটা ফার্স্টে দেখে তারপরে লাস্ট আমরা পাওয়ারের ইকুয়েশনটা পর্যন্ত গিয়েছিলাম, এক্সেলটা ওদিন দেখেছিলাম। লাস্ট দিন যেটা বলেছিলাম যে রেজিস্টিভ সার্কিটের জন্য ডিরেক্ট জেড ইজ ইকুয়াল টু আমরা আর ইন্টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি এইভাবে লিখে দিব যখন আমরা ম্যাথ সলভ করব। আর যখন আমার ইন্ডাকটিভ সার্কিট আসবে তখন জেড ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে এক্স এল, আর অ্যাঙ্গেলকে সবসময় লিখবো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে শুধুমাত্র যদি সার্কিটে ইন্ডাকটিভ লোড থাকে তাহলে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ সবসময় কারেন্টকে লিড করে। কত ডিগ্রি লিড করে? 90 ডিগ্রি। শুধুমাত্র যদি ইন্ডাকটিভ সার্কিট হয়ে থাকে তাহলে, নট আর এল বা আর সি বা আর এল সি এরকম কম্বিনেশন যদি থাকে তখন এটা কার্যকর হবে না। শুধুমাত্র যদি ইন্ডাকটিভ লোড থাকে কোনো, তখন আমরা এই সূত্রটা ডিরেক্ট লিখতে পারবো। আনটিল আনলিস একদম 90 ডিগ্রি এভাবে লিখা যাবে না। আচ্ছা, আর এই গেল। আর এক্স এর আমি বলেছিলাম যে নন রেজিস্টিভ এলিমেন্ট সার্কিটে, এসি সার্কিটের ক্ষেত্রে নন রেজিস্টিভ এলিমেন্টস গুলাকে বলা হয় হচ্ছে কি রিঅ্যাক্টেন্স। যেমন এটা রেজিস্ট্যান্স, তেমনি ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে তাদেরকে বলা হয় রিঅ্যাক্টেন্স। যেগুলা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকার কারণে এসি সার্কিটে ক্রিয়েট হয় সেটা হচ্ছে ইন্ডাকটেন্স, যেটার ভ্যালু হচ্ছে এক্স এল ইজ ইকুয়াল টু ওমেগা এল, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 পাই এফ L, because of omega is equal to 2 pi f. So basically xl is equal to 2 pi f L. এই পর্যন্ত লাস্ট ক্লাসে ছিল। আজকে যেটা দেখার কথা ছিল সেটা হচ্ছে পাওয়ার ইকুয়েশনটা আর পাওয়ার গ্রাফটা থেকে শুরু করব। পাওয়ার পি ইজ ইকুয়াল টু সিম্পলি আমরা জানি ভিআই, যেহেতু এটা এসি সার্কিট সো দ্যাটস ওয়াই আমরা সবকিছু স্মল লেটারে লিখবো বা লোয়ার কেসে লিখবো আর কি, আপার কেসে কোনো কিছু লিখবো না। আপার কেসে শুধু লিখি আমরা ম্যাগনিটিউড গুলা যখন রিপ্রেজেন্ট করি। আর যখন আমরা কোন একটা ভোল্টেজ বা কারেন্ট কে এসি সার্কিটে রিপ্রেজেন্ট করি, ইনফ্যাক্ট পাওয়ারকে যখন রিপ্রেজেন্ট করব তখন এই জিনিসগুলো লিখার সময় আমরা যেটা করব স্মল লেটার ইউজ করব। সো পি ইজ ইকুয়াল টু ভিআই যদি হয় তাহলে আমরা ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। আর আই যেটা আমরা পেয়েছিলাম সেটার ইকুয়েশনটা আমরা লাস্ট ক্লাসে যদি উপরে যাই তাহলে ইকুয়েশনটা দেখতে পাবো। আমরা ইকুয়েশন আই এর বের করেছিলাম, আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা। Recording আমি in যেখানে progress. আমার ইনপুট দিচ্ছিলাম হচ্ছে শুধুমাত্র ওমেগা টি, আমার কারেন্টও ওমেগা টিতে ছিল, বাট এখানে এট লাস্ট আমার যে পাওয়ার আসছে সেটা একটা ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ। তো আমরা যখন পাওয়ার গ্রাফটা ড্র করব তখনই আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবো যে ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ থাকার কারণে কি হচ্ছে বা এই ওয়েভটা দেখতে আমার কিরকম হওয়ার কথা। তো আমরা এখন এই ওয়েভটাই ড্র করব। সো আমাদের 3 নাম্বার কোশ্চেন সবসময় যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার ইকুয়েশন বের করো। সো আপনি পাওয়ার ইকুয়েশনটা এই পর্যন্ত বের করলেন এবং এর পরে থাকে হচ্ছে গিয়ে পাওয়ারটা প্লট করো। সো এখন আমাদেরকে যেটা করতে হবে পাওয়ারটা প্লট করতে হবে। এই ইকুয়েশনটা কিছুই না, এটা একটা সাইন ওয়েভ, নেগেটিভ সাইন ওয়েভ, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আগের দিনের মতোই কি করে নিতে হবে, আমি এটাকে একটু পাশে আবার ড্র করি কারণ এখানে ডিরেক্ট ড্র করার কারণে বোঝানো যায় না। সো আমি যদি এটাকে ড্র করি, এই পাশে আমার অবভিয়াসলি টাইম টি থাকার কথা। এসি সার্কিটের এক্স এক্সিস আজীবনই টাইম টি, কারণ এসি সবকিছু টাইমের সাপেক্ষে
আচ্ছা, আর উপরের এই পোর্শনটুকু যদি আমার পাওয়ার হয়, যদি কোনো নেগেটিভ সাইন হয়, মানে সাইন ওয়েভ হয়, তাহলে আমাদেরকে এই নিচে থেকে শুরু করতে হবে। সাইন ওয়েভ 0 থেকেই শুরু হবে। জাস্ট আমি এইরকম একটা ওয়েভ আঁকবো। আচ্ছা, আমি লাস্ট ক্লাসের মতো যদি একটা কাজ করে নিতে চাই, তাহলে একটু এই জিনিসটাকে আমার বাড়ায় আঁকা উচিত। তাহলে একটু হাই করে এঁকে নিই আগে। যদি পাওয়ার এরকম থাকে, সাপোজ আমি এই জায়গায় যদি ভিএম আইএম ধরি, তাহলে তার অর্ধেক অ্যাম্পলিটিউড আমার হওয়ার কথা ভিএম আইএম ডিভাইডেড বাই 2। সো আমার যেই সাইন ওয়েভটা আঁকার কথা, এই সাইন ওয়েভের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হওয়ার কথা ছিল কি ভিএম আইএম ডিভাইডেড বাই 2। সামনে যেহেতু নেগেটিভ সাইন, সো আমরা নেগেটিভ সাইড থেকে আঁকা শুরু করব, নেগেটিভ সাইন ওয়েভ। সো এই গেল আমার সিম্পলি একটা সাইন ওয়েভ। ডাবল ফ্রিকোয়েন্সি কিনা এটা এই ওয়েভ থেকে বোঝা যাবে না। ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ কখন বোঝা যাবে? যখন আমি তাকে ভোল্টেজ আর কারেন্টের সাথে ড্র করব, শুধুমাত্র তখনই বোঝা যাবে একই ডাবল ফ্রিকোয়েন্সি না সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ওয়েভ। এটা ভোল্টেজ আর কারেন্টের সাথে কম্পেয়ার করলে বের হবে। সিম্পলি এই ওয়েভটাকে দেখে বোঝার ক্ষমতা নেই যে এটা একটা ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ না সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। সো আমার যে পাওয়ার প্লটটা এই ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে খুবই ইজি, কারণ এখানে কোনো ঝামেলা নেই। জাস্ট একটা সাইন ওয়েভ ড্র করতে হবে যার অ্যাম্পলিটিউড হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2। সো এই জিনিসটাই জাস্ট আমি এই সাইন ওয়েভে ড্র করলাম। এখন কথা হচ্ছে এইখানে যেহেতু কোনো ধরনের ভিএম আইএম এই টার্মটা নাই, ডিরেক্ট ভিএম আইএম ডিভাইডেড বাই 2 ছিল। সো দ্যাটস ওয়াই এই ওয়েভটাতে আমি ডিরেক্ট ভিএম আইএম ডিভাইডেড বাই 2 অ্যাম্পলিটিউড দিয়ে জিনিসটাকে ড্র করছি। আলাদাভাবে ভিএম আইএম কোনো দাগ নেইনি, কারণ আমার ভিএম আইএম এখানে দরকার নেই। আমার আগের যে পিকচারটা ছিল ওখানে একটা টার্ম ছিল ভিএম আইএম, কারণ আমার কজ ওয়েভটা যে আউটপুট ওয়েভটা ছিল, রেজাল্টেন্ট ওয়েভ যেটা ছিল, তার অ্যাম্পলিটিউডটা কিন্তু লাস্ট ক্লাসে ভিএম আইএম পর্যন্ত রিচ করতো। বাট এখানে আমার ভিএম আইএম বলে কিছু দরকার পড়েনি। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু আলাদাভাবে ভিএম আইএম লিখে ওটাকে অর্ধেক করিনি, জাস্ট একটা সাইন ওয়েভ, নেগেটিভ সাইন ওয়েভ ড্র করছি যেটার অ্যাম্পলিটিউড ভিএম আইএম ডিভাইডেড বাই 2। আপনাদেরকে জাস্ট এখানে বোঝানোর জন্য একটা আলাদাভাবে ভিএম আইএম নিয়ে ওটাকে অর্ধেক করছি। বাট এই ছবি আঁকার সময় এই অর্ধেক করাটা নেসেসারি না, বিকজ অফ আমার ভিএম আইএম বলে এখানে কোনো টার্ম নেই, মানে আমার দরকার পড়বে না। সো আলটিমেটলি এই একটা দাগ শুধু এক্সট্রা আঁকারও কোনো দরকার নেই। আপনারা এরকম একটা সাইন ওয়েভ আঁকলেই হবে যেটার অ্যাম্পলিটিউড হচ্ছে ভিএমআইএম ডিভাইডেড বাই 2। এই গ্রাফটা খুবই ইজি ছিল। আচ্ছা, এখন আমরা যে ডাবল ফ্রিকোয়েন্সি বুঝাবো, তার জন্য আমার কারেন্ট, ভোল্টেজ এবং পাশাপাশি আমাকে এই পাওয়ার গ্রাফটাও ড্র করতে হবে। সো আমি যদি এই জিনিসটা ড্র করি তাহলে জিনিসটা কিরকম আসে, আমি এই পাশে একটু আঁকি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই ওয়েভটাকে কিভাবে অ্যাকচুয়ালি ড্র করছিলাম, এই ওয়েভটাকে। সো আমি পাশে আগে একটু আঁকা শুরু করি। অলওয়েজ এক্স এক্সিস টাইমই থাকবে। আপনি আজীবন এসি নিয়ে যখন পড়াশোনা করবেন, আরো পরবর্তীতে আরো এসি ওয়েভ অনেক কাজে লাগবে। ইলেকট্রনিক্সে যখন যাবেন তখন এসি ওয়েভ নিয়ে অনেক অ্যানালাইসিস করবেন ডিভাইসের মধ্যে, তখনও দেখবেন এসির চেঞ্জ সবসময় টাইমের সাপেক্ষেই দেখাবে। মানে এক্স এক্সিস আজীবনই সময় দেখাবে, আর ওয়াই এক্সিস আপনাকে পাওয়ার দেখাতে পারে, ভোল্টেজ দেখাতে পারে, কারেন্ট দেখাতে পারে, অন্য যে কোনো কিছু। বাট এক্স এক্সিসকে সবসময় টাইমের সাপেক্ষেই রিপ্রেজেন্ট করতে হবে, কারণ এসি টাইমের সাপেক্ষে ভ্যারিং, এটা একটা ভ্যারিং কোয়ান্টিটি। আচ্ছা, সো আমার টি এর জন্য ফার্স্ট আমি ভোল্টেজটা এখানে, ভোল্টেজ তো আমার জাস্ট সিম্পলি একজন ছিল ভিএম সাইন ওমেগা টি। আপনাদের যদি মনে থাকে আমরা ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। সো সিম্পলি এটা আমার হচ্ছে গিয়ে ভোল্টেজ কার্ভ। এটা যদি ভোল্টেজ হয়, এখন যদি আমি কারেন্ট ড্র করি, তাহলে আমরা কি জানি কারেন্টটা এখানে ল্যাগিং ছিল, কত ডিগ্রি ল্যাগিং? 90 ডিগ্রি। সো এটা যদি আপনার জন্য 0 হয়, এই জায়গাটা যদি আমাদের জন্য 90 ডিগ্রি হয়, তাহলে কারেন্ট এই জায়গা থেকে শুরু হওয়ার কথা। সো কারেন্ট এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গিয়ে 90 ডিগ্রি পরে শেষ হবে। যে 90 ডিগ্রি পরে শুরু হবে তাকে 90 ডিগ্রি পরে গিয়ে শেষ করতে হবে, এটা মনে রাখতে হবে। এইখানে আমি যেটা করছি, অবশ্যই এই ওয়েভটার তার মানে সামনের দিকে এরকম একটা পোর্শন অবশ্যই আছে, যেহেতু 90 ডিগ্রি থেকে শুরু হয়, 90 ডিগ্রি ল্যাগিং আছে। সো দ্যাটস ওয়াই সে তার একটা পোর্শন এখানে থাকার কথা। আপনারা যদি এক্সামে 90 ডিগ্রি ল্যাগিং একে এই পোর্শনটুকু না আঁকেন, এতে কোনো সমস্যা নেই। তা আমি জাস্ট দেখাইছি যে যেহেতু এরা তো কন্টিনিউয়াস, এর তো আগেও থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এই আগের যে অংশটুকু ওয়েভের, ওটা আমি জাস্ট ড্র করে নিছি এখানে, এই যে এই ব্ল্যাক পোর্শনটা। এই কারেন্ট ওয়েভটাতে আমি এই জিনিসটাকে এইভাবে পুরোপুরি ড্র করছি। বাট আপনারা যদি শুধুমাত্র 90 ডিগ্রি পজিশন থেকে একে ড্র করেন, তাতেও কোনো সমস্যা নেই, এটা যেহেতু একটা কন্টিনিউয়াস ওয়েভ হবে অবশ্যই। সো দ্যাটস ওয়াই আমি তার আগের পোর্শনটা দেখাই দিছি। এটা গেল আমার কারেন্ট ওয়েভ। কারেন্ট ওয়েভটাকে একটু ক্লিন করে দিই, নাহলে যেটা সমস্যা সেটা হচ্ছে পাওয়ার ওয়েভটা বোঝা যাবে না। আচ্ছা, সো এইটা যদি আমাদের কারেন্ট ওয়েভ হয়, কারেন্টটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পরে শুরু হওয়ার কথা। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কারেন্ট ওয়েভ। এখন লাস্ট আমাকে
পাওয়ার ওয়েভ ড্র করতে হবে, তার মানে ভোল্টেজের জন্য এতটুকু হচ্ছে গিয়ে তার টি, যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছিলাম, এবং তার পার্সপেক্টিভে আমার পাওয়ার ওয়েভটা ড্র করতে হবে, যেটা ডাবল ফ্রিকোয়েন্সি ছিল এই ভোল্টেজের সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে। ইনপুট যেখানে ছিল ওমেগা টি, সাইন ওমেগা টি, সেখানে পাওয়ার দেখা যাচ্ছে 2 ওমেগা টি। সো এই জিনিসটাকে যদি আমি ড্র করতে চাই, তাহলে আমার এই জিনিসটা কেমন আসার কথা সেটা যদি ড্র করি, তাহলে ডাবল ফ্রিকোয়েন্সিতে মানে এর যখন একটা সাইকেল কমপ্লিট হবে, হাফ সাইকেলে এর কমপ্লিট সাইকেল হয়ে যাওয়ার কথা, সিমিলারলি এর আবার হাফ সাইকেলে এর কমপ্লিট সাইকেল হয়ে যাওয়ার কথা। অর্থাৎ এটা হচ্ছে আমার টি সময়ে এ অলরেডি তার দুইটা সাইকেল কমপ্লিট করে ফেলে। অর্থাৎ যখন T/2 তখন সে একটা সাইকেল কমপ্লিট করে ফেলে, আবার যখন T/2 তখন সে আরেকটা সাইকেল কমপ্লিট করে ফেলে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা পাওয়ারটাকে বলতেছি ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ। অর্থাৎ দেখেন, ভোল্টেজের যখন হাফ সাইকেল কমপ্লিট হয়, পাওয়ারের তখন একটা ফুল সাইকেল কমপ্লিট হয়ে যায়। এখানেও বোঝা যাচ্ছে, এই যে ভোল্টেজের যখন হাফ সাইকেল কমপ্লিট হয়, পাওয়ারটা হচ্ছে ব্লু কালি দিয়ে আমি ড্র করছি, পাওয়ারটা তার ফুল সাইকেল কমপ্লিট করে ফেলে। সিমিলারলি সিমিলারলি ভোল্টেজ যখন তার নেগেটিভ হাফ সাইকেলে থাকে, এই সময় পাওয়ার তার আরেকটা ফুল সাইকেল কমপ্লিট করে ফেলে। সো দ্যাটস ওয়াই আমরা একে বলি হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ। অর্থাৎ ইনপুটটা যখন একটা টোটাল টাইম পিরিয়ড টি সময় থাকে, তখন এই পাওয়ারটা তার দুইটা টাইম পিরিয়ড কমপ্লিট করে ফেলে। দ্যাটস ওয়াই একে আমরা বলি হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ। এটাই কিন্তু পাওয়ার প্লটিংটা। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি, আমাকে 6 নাম্বার কোশ্চেন একটা কথা বলা হয়েছে, যেটা রেজিস্টারের ক্ষেত্রে ছিল না, কারণ রেজিস্টারের ক্ষেত্রে তার মধ্যে যেই পাওয়ারটা স্টোরড হয় সেটা হিট আকারে রিলিজড হয়ে যায়। এখন ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে টোটাল এর মধ্যে যে এনার্জি স্টোর হয় সেটা বের করতে। লাস্টের একটা কোশ্চেন হচ্ছে, আমরা জানি ক্যাপাসিটর, ইন্ডাক্টর এর এনার্জি স্টোরেজ ডিভাইস, একজন ম্যাগনেটিক ফিল্ড আর একজন ইলেকট্রিক ফিল্ড আকারে এনার্জিকে স্টোর করে। সো দ্যাটস ওয়াই আমি যদি এখানে স্টোরড এনার্জিটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে বলে দেওয়া আছে যে ইন্ডাক্টরের ক্ষেত্রে সে কি পরিমাণ এনার্জি স্টোর করে সেটা বের করো। সো এখন আমরা পাওয়ার আর এনার্জির মধ্যে যদি রিলেশন করি, তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই ডিটি। অর্থাৎ এর কথা হচ্ছে যে পার ইউনিট টাইমে কি পরিমাণ তার মধ্যে এনার্জি ট্রান্সফার বা ডেলিভার্ড হয়, সেটাই হচ্ছে গিয়ে তার ক্ষমতা। অর্থাৎ কি পরিমাণ শক্তি তার মধ্যে ট্রান্সফার বা কনভার্টেড হয়, আমরা যেটা বলি সেটাই হচ্ছে গিয়ে তার ক্ষমতা। অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার। আমরা যদি পাওয়ার অর্থাৎ ক্ষমতা আর শক্তির মধ্যে রিলেশন করতে চাই, তাহলে রেট অফ চেঞ্জ অফ এনার্জি, এখানে এনার্জিকে ওমেগা এল দিয়ে ডিফাইন করা হয়েছে, যেহেতু আমরা করতেছি কার জন্য, ইন্ডাক্টরের জন্য করতেছি। সো দ্যাটস ওয়াই ডি ওমেগা এল, অর্থাৎ টাইমের চেঞ্জের সাথে রেট অফ চেঞ্জ অফ এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার। আমার যেটা বের করতে হবে, এই ওমেগা এল এর ইকুয়েশনটা বের করতে হবে, অর্থাৎ এনার্জি বের করতে হবে। সো আমি যদি এখন এনার্জি বের করতে চাই, তাহলে আমি কি করব, আমি ডি ওমেগা এলটাকে এই পাশে নিয়ে যদি আসি, এই যে ডি ওমেগা এলটাকে এই পাশে নিয়ে আসলে এটা হচ্ছে কি আমার পাওয়ার। সো পি ইন্টু ডিটি থাকে, আমি উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি, সো এটা 1 ইন্টু ডিএক্স এর মতো হলে এটা হয়ে যাবে এক্স। সো এখানে এক্স হচ্ছে ওমেগা এল। এখন আমি এই পাশটুকুকে ইন্টিগ্রেশন করব। পাওয়ারের ইকুয়েশন কিন্তু অলরেডি আমরা উপরে প্রুফ করে আসছি। সো পাওয়ারের ইকুয়েশনটা যদি আমি বসে, আমার পাওয়ারের ইকুয়েশন কি ছিল, মাইনাস ভিএম আই এম ডিভাইডেড বাই 2 সাইন 2 ওমেগা টি ইন্টু ডিটি। আচ্ছা, এখানে একটা দেখার বিষয় হচ্ছে, আমি যে এনার্জিটা কনসিডার করতেছি, এটাকে আমি T/4 থেকে T/2 পর্যন্ত শুধুমাত্র কেন কনসিডার করতেছি? আমি তো এটাকে এইভাবে কনসিডার করতে পারতাম, 0 থেকে টি বা 0 থেকে T/2 পর্যন্ত কনসিডার করতে পারতাম। কিন্তু আমি কেন শুধুমাত্র এই এনার্জিটা যখন বের করতে চাচ্ছি, আমি পাওয়ারটা ইন্টিগ্রেট করতেছি টাইমের পার্সপেক্টিভে শুধুমাত্র T/4 থেকে T/2 পর্যন্তই কেন? এটা হচ্ছে গিয়ে কোশ্চেন। সো আপনাদের মধ্যে একজন উত্তর দেন এই গ্রাফটা দেখে, কেন T/4 থেকে T/2 সময় পর্যন্ত আমি পাওয়ারটাকে কনসিডার করছি। ওইটুক সময় হচ্ছে এটা পজিটিভ ভ্যালু থাকতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে অ্যান্সার করছে সে একদমই ঠিক অ্যান্সার করছে। জিনিসটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম পাওয়ারের দুইটা ভ্যালু কনসিডার করা হয়, একটা পজিটিভ ভ্যালু আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু কথাটার অর্থ হচ্ছে সোর্স এলিমেন্টকে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ এলিমেন্ট পাওয়ারটা অ্যাবজর্ব করতে পারতেছে। আর পি এর নেগেটিভ ভ্যালুর কথাটা অর্থ হচ্ছে এলিমেন্ট সোর্সকে আবার পাওয়ারটা ব্যাক করে দিচ্ছে। সো এইখানে আমার এই টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে টি, এই যে ভোল্টেজের ওয়েভটা টোটাল টাইম পিরিয়ড যদি টি হয়, এই ভোল্টেজ ওয়েভের অর্ধেক হচ্ছে T/2, আর তারও যদি আপনি অর্ধেক নেন তাহলে হচ্ছে T/4। সো আলটিমেটলি পাওয়ার কার্ভটা দাঁড়ায় কি, এই পোর্শনটুকু হচ্ছে T/4, মানে ভোল্টেজের এই যে 90 ডিগ্রি অংশটা, আর ভোল্টেজের 180 ডিগ্রি দাঁড়ায় হচ্ছে T/2, যেটা পাওয়ারের এই পোর্শনটুকু T/2। তারপর আবার
এরকম করতে করতে হচ্ছে গিয়ে টি। সো এখন কথা হচ্ছে আমি T/4 থেকে T/2 অংশই শুধুমাত্র কেন নিলাম, কারণ দেখা যাচ্ছে 0 থেকে T/4 পর্যন্ত অংশটুকু হচ্ছে পাওয়ারের নেগেটিভ ভ্যালু, অর্থাৎ এই সময়টুকুতে অ্যাকচুয়ালি পাওয়ারটা এলিমেন্টটা সোর্সটাকে আবার ব্যাক করতেছিল। এলিমেন্টটা কখন অ্যাকচুয়ালি পাওয়ারটা পাচ্ছিল, যখন T/4 থেকে T/2 টাইম পিরিয়ড সময় ছিল, তখনই একমাত্র আমার ছিল এলিমেন্টটা পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছিল। সো দ্যাটস ওয়াই আমরা এই পাওয়ার কার্ভের ক্ষেত্রে যখন এনার্জি বের করবো, এনার্জি বের করার অর্থ কি, তাকে তো পাওয়ারটা পেতে হবে। সো দ্যাটস ওয়াই এই অংশটুকু আমরা পাওয়ারের ক্ষেত্রে কনসিডার করব, কারণ এই অংশটুকুতেই শুধুমাত্র ভোল্টেজের এই অংশটুকুতেই শুধুমাত্র পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, ভোল্টেজের এই অংশটুকুতে শুধুমাত্র পাওয়ারটা সাপ্লাই হচ্ছে। সিমিলারলি যদি কেউ এই পোর্শনটুকু থেকে টি পর্যন্ত করতে চায় তাহলেও হবে, অর্থাৎ কোনো একটা পজিটিভ পাওয়ার নিতে হবে। এই পোর্শনটুকুতে যেই পরিমাণ পাওয়ার দিচ্ছে তার পরবর্তী সাইকেলে গিয়ে আবার রিলিজ করে দিচ্ছে, আবার উপরে গিয়ে এই সেম পরিমাণ পাওয়ারই কিন্তু সে আবার পাচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এনার্জিটা বের করার সময় T/4 থেকে T/2 পর্যন্ত কনসিডার করছি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকে যে আমরা যখন এনার্জি বের করি তখন পাওয়ারটাকে কেন শুধুমাত্র আমরা T/4 থেকে T/2 পর্যন্ত কনসিডার করি। ঠিক আছে, এখন এরপর সিম্পলি ইন্টিগ্রেশন, যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে T/4 থেকে আমরা জানি সাইন কে করলে আসবে হচ্ছে গিয়ে মাইনাস কস, এবং এইখানে আমরা টি এর সাপেক্ষে করতেছি, সো দ্যাটস ওয়াই 2 ওমেগা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। সো 2 ওমেগাটা ইন্টিগ্রেশন করার সময় নিচে দিয়ে দিতে হবে, যদি এটা ডিফারেন্সিয়েশন হতো তাহলে আমরা এটাকে পাশে দিতাম, এগুলো আপনারা জানেন। সো মাইনাস কস থিটা ডিভাইডেড বাই যেই অংশটুকু থিটা না ওটাকে নিচে দিতে হয়, সো 2 ওমেগা। আপার লিমিট লোয়ার লিমিট বসালাম, এখন এর মধ্যে একবার আমি আপার লিমিট বসাচ্ছি এই যে T/2, একবার আমি লোয়ার লিমিট বসাচ্ছি। এই পাশের যে মাইনাস পোর্শনটা আর এই যে মাইনাস পোর্শনটা, এই দুইজনকে একসাথে করে এরা প্লাস হয়ে যায়। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আলটিমেটলি ওমেগাকে লেখা যায় 2π ডিভাইডেড বাই টি। আমরা জানি ওমেগা যেটা ছিল আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ পার ইউনিট টাইমে সে কত অ্যাঙ্গেল অতিক্রম করতেছো, এখান থেকেই কিন্তু এই রিলেশনটা আসে। কারণ আমরা জানি একটা টোটাল টাইম পিরিয়ডে সে যেই অ্যাঙ্গেল বা যত রেডিয়ান ক্রিয়েট করে সেটা হচ্ছে 2π বা 360 ডিগ্রি। একটা টোটাল টাইম পিরিয়ডে সে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 360 ডিগ্রি। সো দ্যাটস ওয়াই ওমেগার সাথে এই টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই টি। এখানে ওমেগার জায়গায় 2π ডিভাইডেড বাই টি বসিয়ে আমরা যদি ক্রিস ক্রস করি তাহলে আলটিমেটলি কস টুয়াইস পাই, আর এই জায়গায় আসে হচ্ছে কি কস পাই। আচ্ছা, আলটিমেটলি এই জায়গায় কস পাই এদের ইকুয়েশন গুলো যদি আমরা বসাই, আর এইখানে আমি একটা কাজ করছি, এখানে ওমেগার জায়গায় যে 2π ডিভাইডেড বাই টি লিখেছিলাম, এখানে এটা বেসিক্যালি এরকম 2 ইন্টু 2π ডিভাইডেড বাই টি। সো দ্যাটস ওয়াই আমি এটাকে 2 ওমেগা লিখতে পারি। সো এই পাশে আমি 2 ওমেগা টার্মে এটাকে রিপ্রেজেন্ট করছি 2 ওমেগা। আচ্ছা, আর এখানে cos 2π আর মাইনাস cos পাই এই দুজনের ভ্যালু লিখলে 1 + 1 হবে। সো আলটিমেটলি এর স্টোরড এনার্জির ইকুয়েশন যেটা আসার কথা সেটা একটু দেখি। Vm Im ডিভাইডেড বাই 2 ওমেগা আসছে। সো এখন যেটা করছি আমরা, z ইজ ইকুয়াল টু, আমরা জানি কি z ইজ ইকুয়াল টু xl, আমাদের এই ক্ষেত্রে z ইজ ইকুয়াল টু xl, z ইজ ইকুয়াল টু xl মানে হচ্ছে ওমেগা l, আর z ইজ ইকুয়াল টু আমরা জানি Vm ডিভাইডেড বাই Im ইজ ইকুয়াল টু ওমেগা l। এখানে z ইজ ইকুয়াল টু কিন্তু xl মানে ম্যাগনিটিউডটা। সো Vm Im ইজ ইকুয়াল টু ওমেগা l। সো Vm এর বদলে আমরা লিখতে পারি কি ওমেগা l ইনটু Im। সো এটাই লিখলাম, এই Vm এর বদলে লিখলাম হচ্ছে ওমেগা l ইনটু Im, আগে একটা Im ছিল। সো আলটিমেটলি এটা যেটা আসে ওমেগা আর ওমেগাটা ক্রিস ক্রস চলে গিয়ে l ইনটু Im স্কয়ার ডিভাইডেড বাই 2। এক্সামে যেটা আসে, যদি আপনাদেরকে বলা হয় স্টোরড এনার্জির ইকুয়েশন বের করো, তখন আপনারা এই পর্যন্তও রেখে দিতে পারেন, কেউ চাইলে এই পর্যন্তও আসতে পারেন। কিন্তু পরীক্ষায় যদি আপনাকে একদম আমি দিয়েই দেই যে দেখাও যে স্টোরড এনার্জি ইজ ইকুয়াল টু, যে তার ইন্ডাকটেন্সের উপরে ডিপেন্ড করে এবং তার কারেন্টের ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করে, যদি এইভাবে আমি বলি তখন আপনাকে ডিরেক্ট এই ইকুয়েশন পর্যন্তই আসতে হবে। আনটিল আনলেস আপনি যদি Vm Im ডিভাইডেড বাই 2 ওমেগা পর্যন্ত রেখে দেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আপনাকে প্রুফ করতে বলি এই ইকুয়েশনটা, তখন কিন্তু আপনাকে বেসিক্যালি Vm ইজ ইকুয়াল টু ওমেগা l Im এটা লিখে তারপরে এই নিচের ইকুয়েশন পর্যন্ত আসতে হবে। এটা গেল স্টোরড এনার্জি। আর এই নিচে যে কথাগুলো লেখা আছে যেগুলো আপনাদের এখানে দেখালাম, যে ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ, এতক্ষণ আমি মুখে যা কিছু বললাম, যেখানে পাওয়ার ভ্যারিয়েশনটা থেকে দেখা যাচ্ছে এটা একটা ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ, অর্থাৎ ভোল্টেজের ফ্রিকোয়েন্সির সাপেক্ষে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ডাবল। এবং এই ইকুয়েশনটা যেটা মানে এই ইকুয়েশন যেটা রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে এটা একটা নেগেটিভ পাওয়ার
দিয়ে শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে 0 থেকে t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু t/4 পর্যন্ত যেটা হয় যে নেগেটিভ পাওয়ারের একটা সাইকেল পাওয়া যায়। এবং এরপর যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কেন আমরা t/4 থেকে t/2 কনসিডার করি। আমি যেটা বললাম, আরেকটা কথা হচ্ছে এই ক্ষেত্রে দেখেন তো আমরা এর আগের ওয়েভের জন্য, এর আগের পাওয়ার কার্ভটার জন্য এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার বলি আমরা, এভারেজ পাওয়ার কনসিডার করছিলাম। এভারেজ পাওয়ার মানে কি, আমার টোটাল টাইম পিরিয়ডের মধ্যে যদি আমি তার পাওয়ারটা বের করি। সো এইখানে দেখেন তো টোটাল টাইম পিরিয়ডের মধ্যে বেসিক্যালি কিন্তু তার কোনো পাওয়ার থাকার কথা না। টোটাল টাইম পিরিয়ডের মধ্যে আপনি যদি এই পাওয়ার কার্ভটার এভারেজ বের করেন, এভারেজ মানে হচ্ছে গিয়ে সাম অফ অ্যালজেব্রিক সাম অফ এরিয়া ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল লেন্থ তো বেসিক্যালি আমাদের টি, মানে ইকুয়েশনটা হচ্ছে এরকম 1 ডিভাইডেড বাই টি ইন্টিগ্রেশন অফ 0 টু টি ইনটু পি ইনটু ডিটি। আপনি যদি এই ইন্টিগ্রেশনটা করেন আলটিমেটলি এই টোটাল টাইম পিরিয়ডের জন্য যদি এর এভারেজ ভ্যালু বের করেন, এর নিচে যতটুকু উপরে ততটুকু, নিচে যতটুকু উপরে ততটুকু, আলটিমেটলি এই ওয়েভের জন্য তার এভারেজ ভ্যালু চলে আসবে 0। অর্থাৎ ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কোনো রিয়েল পাওয়ার থাকে না। এই পাওয়ার যেটা দেখানো হচ্ছে এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ পাওয়ার। এই পুরা পাওয়ারটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ বা রিঅ্যাকশন। রিঅ্যাক্টিভ পাওয়ার কারা, রিয়েল পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি সার্কিট যেটা এলিমেন্ট যেটা কনজিউম করে নিচ্ছে, যেটা কাজে লাগতেছে, সেটাকে আমরা বলি ওয়াট পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে একটা রিঅ্যাকশন, যে পাওয়ারটা এলিমেন্ট আর সোর্সের মধ্যে সুইং করতে থাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো রিয়েল ওয়ার্ক করে না। এটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বা একটা রিঅ্যাকশন সার্কিটের জন্য। এই পাওয়ারটা আমার এলিমেন্ট আর সোর্সের মধ্যে সুইং করতে থাকে ব্যাক এন্ড ফোর্থ, বাট এই যেটা হয় যে এই পাওয়ারটা অ্যাকচুয়ালি খরচ হয় না, এটা জাস্ট আমার রেজিস্ট্যান্স, আমার এলিমেন্ট আর আমার যে সোর্স থাকে এদের মধ্যে সুইং করতে থাকে, এটা একটা রিঅ্যাকশন। সেখান থেকে আসে হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ পাওয়ার। এটাকে আমরা ইউনিট যেটা লিখি সেটা হচ্ছে var, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর যেটা রিয়েল পাওয়ার সেটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে ওয়াট। রিয়েল পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে var, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। অর্থাৎ ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা যেই পাওয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টোটালটাই হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তার কোনো অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার নেই। এভারেজ পাওয়ারের কিন্তু অনেকগুলো নামকরণ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুইটা কথাই আমরা বলি, বাট এটাকে এভারেজ পাওয়ারও বলে, রিয়েল পাওয়ারও বলে, অ্যাক্টিভ পাওয়ারও বলে, আর এটাকে শুধুমাত্র বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলাই জাস্ট এখানে বলা হয়েছে। আমি মুখে মুখে এতক্ষণ যেগুলা বললাম, যে দেখা যাচ্ছে যে 1 কোয়ার্টারে সে পাওয়ারটা নিচ্ছে, আবার তার 1 কোয়ার্টারে পাওয়ারটা আবার সে দিয়ে দিচ্ছে। সো আলটিমেটলি দেখা যায় যে তার কোনো ধরনের রিয়েল পাওয়ার থাকে না। আর এই নিচের প্যারাটাতে যেটা বলা হচ্ছে যে আমরা কেন t/4 থেকে t/2 কনসিডার করতেছি, কারণ এনার্জি ডেলিভার্ড হচ্ছে সার্কিটের ক্ষেত্রে ওই কোয়ার্টার অফ সাইকেল সময়টাতেই শুধুমাত্র এনার্জিটা কি হচ্ছে, ডেলিভার হচ্ছে এলিমেন্টের কাছে। সো শুধুমাত্র আমরা ওই পাওয়ারটাই কনসিডার করব। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন গুলা আসে, যে কোনো একটা আসে একটা আসে না এরকম। যেমন আপনাকে কারেন্ট ইকুয়েশন আসতে পারে, বা আমি কারেন্ট ইকুয়েশন আর ভোল্টেজটা না দিয়ে আপনাকে ডিরেক্ট বলতে পারি যে পাওয়ারটা শো করো, তখন কিন্তু আপনাকে আলটিমেটলি ওই ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশন করে তারপরে কিন্তু পাওয়ার শো করতে হবে। অনেক সময় শুধুমাত্র লেখা আসে যে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে স্টোরড এনার্জির পরিমাণটা দেখাও। সো তখন যেটা করতে হবে আপনাদেরকে পুরাটা প্রুফ করে আসা লাগে না, সবসময় কোশ্চেনের ভ্যালু দেখবেন কত, আপনার মার্কস কত। কোশ্চেনে যদি 6 মার্ক থাকে, আমি যদি বলি যে শুধুমাত্র এই স্টোরড এনার্জিটা বের করো, তখন কিন্তু আপনি শুধুমাত্র আমার জন্য এই 6 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করবেন, শুধুমাত্র এইটুকু পাওয়ার গ্রাফটা দেখাবেন ডিরেক্ট, তারপরে এখানে পাওয়ার থেকে শুরু করে স্টোরড এনার্জির ইকুয়েশনটা পর্যন্ত জাস্ট প্রুফ করে দিবেন। যদি 6 মার্ক থাকে বা 10 মার্ক থাকে, এরকম কম মার্ক থাকে, যদি এই পুরা কোশ্চেনটা আমি কোনোদিন আপনাদেরকে প্রুফ করতে দেই উইথ যে t/4 থেকে t/2 পর্যন্ত কেন নেওয়া হয়েছে, মিনিমাম এই কোশ্চেনের মার্কস 20 থাকবে বা 15 থাকবে বা 17 থাকবে বা 18 থাকবে এরকম। পুরা কোশ্চেনটা যদি প্রুফ আসে তাহলে 17-18-র মতো এই কোশ্চেনের মার্কস থাকে বা 20 থাকে। কিন্তু আমি যদি কখনো এটার মার্ক আপনাকে 10 দেই বা 6 দেই আর বলি যে স্টোরড এনার্জির ইকুয়েশনটা দেখাও, তখন জাস্ট এই পাওয়ার প্লটিংটা করে, ইকুয়েশনও লাগবে না পাওয়ারের, শুধু এই পাওয়ার প্লটিংটা করে যেটা করবেন, এই 6 নাম্বার থেকে অ্যান্সার করে জাস্ট এই ওমেগা এল পর্যন্ত রেখে দিবেন। সো আপনাদের কিন্তু এখন কোশ্চেন অ্যান্সার করার সময় বুঝতে হবে যে কোশ্চেনের কোন পার্টটুকু আমাকে অ্যান্সার করতে হবে, কোন পার্টটুকু আপনাকে অ্যান্সার করতে হবে না। আমি যদি আপনাকে 10 দেই আর আপনি যদি আমাকে এই পুরা কোশ্চেনটা অ্যান্সার করে রেখে দেন, এর মানে এইটা না আমি আপনাকে 10-এ 10 দিব। আপনি বুঝতেই পারেন নাই আপনাকে কতটুকু অ্যান্সার করতে হবে, এই বুদ্ধিটা যদি আপনাকে না থাকে তাহলে আমি আপনাকে 10-এ 10 কোনোদিনই দিব না, উল্টা আমি এই বেশি অ্যান্সার করার জন্যই আপনার মার্কস কাটবো। আচ্ছা ম্যাম, আমাদের এই যে টার্ম ফাইনালে কত মার্কসের এক্সাম হবে? আপনাদের এই পাশে 90, ওই পাশে 90।
30-30-60-30-90 সেকশন এতে, 30-30-60-30-90 সেকশন বিতে 3 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। কত যদি কয়টা করে থাকে ম্যাম আর কি? এটা টিচারের উপরে ডিপেন্ড করে, টিচার ওই 30 মার্ক কিভাবে করবে। 3টা সেটের মধ্যে 30-30-30 করে থাকে। সো টিচার অ্যাকচুয়ালি যদি 10-10-10 করে দেয়, তাহলে এক একটা সেটে 3টা করে কোশ্চেন থাকতে পারে, তাহলে আপনাকে এক এক সেটে 6-9টা করে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 9 দুগুণা কত, অতটা কোশ্চেন অ্যান্সার। ম্যাম সেটটা কি ম্যাম? আপনারা আগে আপনাদের এই পরীক্ষাগুলো শেষ করেন, তারপরে আপনারা যেটা করবেন, ডিপার্টমেন্ট থেকে জোগাড় করতে পারেন, বা সিনিয়র আপু ভাইদের কাছে অলরেডি কোশ্চেনের সফট কপি থেকে যাওয়ার কথা, কারণ এর আগের বছর তারা পরীক্ষা দিচ্ছে। আপনাদের সেকেন্ড ইয়ারের যে সিনিয়র আপু ভাইরা আছে তাদের কাছ থেকে কোশ্চেনের সফট কপি নিয়ে দেখবেন কোশ্চেন কেমন হয়। অবশ্যই ভার্সিটিতে যখন মানুষ পরীক্ষা দিতে আসে তখন আগের বছরের কোশ্চেন সলভ করে আসে, এটাই নিয়ম। আপনি যখন ইন্টার বা ম্যাট্রিক পরীক্ষায় অ্যাপিয়ার করছেন, আগের বছরের আপনারা ওই যেটাকে আমরা কি বলতাম, ওই বইটাকে যে আমরা যে টেস্ট পেপার, সো টেস্ট পেপার গুলা কি সলভ করে আসতেন না? টেস্ট পেপার মানে কি আগের বছরের কোশ্চেন বসে বসে সলভ করছেন। সো ভার্সিটি লাইফেও তাই করতে হয়। কখনোই কেউ অন্ধের মতো পরীক্ষা দিতে আসে না। আপনি যদি নাই জানেন কোশ্চেনে আগের বছরের কোশ্চেন গুলা কেমন আসছে, আপনি তো কোশ্চেন পড়লেও বুঝবেন না আপনাকে কি অ্যান্সার করতে বলা হয়েছে, ডিরেক্ট তো কোনো কিছু থাকে না। সো আগের বছরের কোশ্চেন দেখতে হবে, আগের বছরের কোশ্চেনের মার্কস দেখতে হবে, টিচার কিরকম টাইপের কোশ্চেন করতো সেটা দেখতে হবে, তারপরে আসবেন। এটাই নিয়ম। তো কোশ্চেন কেমন হয়, সেট কেমন হয়, এটা জেনে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি আগের বছরের আপু ভাইদের কাছ থেকে কোশ্চেন নিয়ে দেখে নিবেন যে কেমন টাইপের কোশ্চেন আসে। আচ্ছা, ওইটা গেল ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। এখন যদি আমি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে বের করি, তাহলে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে একটু দেখি তার কারেন্ট ভোল্টেজের ইকুয়েশনটা। আচ্ছা, এই ইকুয়েশনটা যেটা দেখানো হয়েছে এখানে, I is equal to C into dV divided by dt, আলটিমেটলি এইটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আমরা জানি ক্যাপাসিটর তো একটা চার্জ স্টোরেজ ডিভাইস। আমি যদি এর মধ্যে কোনো ভোল্টেজ দিই, তাহলে এর মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করতে পারে, আবার ডিসচার্জ করতে পারে। এসির ক্ষেত্রে যেটা হয় একবার চার্জ হয় একবার ডিসচার্জ হয়, আর ডিসির ক্ষেত্রে যেটা হয় আমরা এটাকে চার্জ করে নিয়ে ইউজ করতে পারি। সো সে এর মধ্যে দিয়ে যেই চার্জটা সেটা আরেকজনকে আবার ডিসচার্জ করে দিতে পারে, ডিসচার্জ করে জিরো হয়ে যায়, আবার ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার মধ্যে চার্জ স্টোর হয়। দুইটা প্যারালাল প্লেটের মধ্যে, বেসিক্যালি দুইটা প্যারালাল প্লেট থাকে, একটার মধ্যে পজিটিভ চার্জ আর একটার মধ্যে নেগেটিভ চার্জ স্টোরেজ হয় এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর গুলার মধ্যে। সো তখন এ একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিতে পারে, এই জন্য এটাকে আমরা বলি ব্যাটারির মতো কাজ করে। এক সাইডে পজিটিভ চার্জ স্টোরেজ হয়, এক সাইডে নেগেটিভ চার্জ স্টোরেজ হয়, তখন সে একটা, যেহেতু ভোল্টেজের ডিফারেন্স হয়ে যায় এর মধ্যে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আপনি যখন আলাদা করতে পারবেন তখনই এর মধ্যে একটা ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হবে। সো দ্যাটস ওয়াই তখন সে অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট ব্যাটারির মতো কাজ করে যদি আমরা ডিসি নিয়ে কাজ করি। কারণ এর মধ্যে যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ স্টোরেজ হয়ে যায়, তখন এরপর আপনি যতই ভোল্টেজ এর মধ্যে দেন না কেন, সে তো আর ভোল্টেজ কনজিউম করতে পারে না, অর্থাৎ চার্জ কনজিউম করতে পারে না, সে কনস্ট্যান্ট হয়ে যায়। আর যদি আমি এসি ইউজ করি, তাহলে একবার সে পজিটিভের সময় চার্জ হয়, আবার সে নেগেটিভের সময় ডিসচার্জ হয়, আবার পজিটিভ সাইকেলে সে ডিসচার্জ জন্য তার পাশে যদি কোনো ধরনের রেজিস্ট্যান্স লাগান, তখন সে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তার ওই জিনিসটাকে ডিসচার্জ করে দেয়। আচ্ছা, এটা ক্যাপাসিটরের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এখন ক্যাপাসিটরের মধ্যে যদি ভোল্টেজ আর চার্জের আমরা রিলেশন করি, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকে তার ডিরেক্ট হচ্ছে তার চার্জের সমানুপাতিক, অর্থাৎ কিউ ইজ প্রপোর্শনাল টু ভি লিখা যায়। এবং সেই থেকে আপনারা জানেন যে একটা ইকুয়েশন আসে, এই প্রপোর্শনালিটি ইকুয়েশনটাকে আপনারা যেভাবে শো করেন সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ ভি। এই ইকুয়েশনটার সাথে আপনারা অলরেডি পরিচিত থাকার কথা। কেউ কি পরিচিত আছেন নাকি একদমই নাই? ইন্টারমিডিয়েটে থাকার কথা এই ম্যাথ। হ্যাঁ, তো এখন কিউ ইজ ইকুয়াল টু যদি সিভি হয়, আমি কারেন্টের ইকুয়েশনটা যদি করি, কারেন্ট মানে কি? কারেন্ট হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ অফ চার্জ, সময়ের সাথে চার্জের পরিবর্তনই হচ্ছে গিয়ে বেসিক্যালি কারেন্ট। সো এখানে কিউ এর জায়গায় যদি আমি লিখি ডি ডিভাইডেড বাই ডিটি, আর এখানে কিউ এর জায়গায় যদি আমি লিখি সিভি, তাহলে আলটিমেটলি যে ইকুয়েশনটা পাওয়া যায় সেটা হচ্ছে এইটা। এই কারণে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে রিলেশনটা করি সেটা হচ্ছে আই ইজ এই জায়গা থেকে আসে, কারণ বেসিক্যালি কারেন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ, চার্জের পরিবর্তনই হচ্ছে। সো আই ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই ডিটি যদি হয়, সো ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু সিভি। সো দ্যাটস ওয়াই সিভি, যেখানে সি হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আর ভি হচ্ছে গিয়ে যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যদি এইটা হয় আমার ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশন, তাহলে আমরা
ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করতেছিলাম সিমিলারলি আগের মতোই ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। সো ভিএম টা আমার অফকোর্স কনস্ট্যান্ট, বিকজ এটা টাইমের সাপেক্ষে চেঞ্জেবল না, ভিএম কনস্ট্যান্ট। অবভিয়াসলি এসি ওয়েভের তার ম্যাক্সিমাম যে পিক বা অ্যাম্পলিটিউড সে সবসময় কনস্ট্যান্টই থাকার কথা। সো ভিএম কনস্ট্যান্ট ভ্যালু, আর সাইন থিটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে সিম্পলি কস থিটা আসবে, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা। আর যেহেতু এই অংশটুকু থিটা না, মানে যেহেতু আমি টি এর সাপেক্ষে করতেছি, সো এই অংশটুকু যেহেতু টি না, সো এটাকে আমার পাশে লিখতে হবে কনস্ট্যান্ট টার্মটাকে। সো পাশে যদি লিখি তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা আসে ভিএম ওমেগা সি কজ ওমেগা টি। এবং আমরা কি জানি, দুইটা ইকুয়েশনের মধ্যে বা দুইটা ওয়েভের মধ্যে যদি আপনি রিলেশন করতে চান, মানে ফেজ ডিফারেন্স করাইতে চাই, তাহলে আমরা যদি দুইজনকে সাইন বা দুইজনকে কজে কনভার্ট করে নেই তাহলে আমাদের জন্য ইজি হয়। সো কসকে যদি আমরা সাইনে কনভার্ট করতে চাই তাহলে সাইন থিটা প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস থিটা। সো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি যদি আমি লিখতে পারি তাহলে আলটিমেটলি ওটা অ্যাকচুয়ালি কস থিটাকে রিপ্রেজেন্ট করে। সো দ্যাটস ওয়াই আমি কসকে সাইনে কনভার্ট করে নিচ্ছি, কারণ আমার ভোল্টেজ ওয়েভ যেহেতু সাইন ওয়েভ ছিল, সো দ্যাটস ওয়াই আমি আমার কারেন্ট ওয়েভকেও সাইন ওয়েভে কনভার্ট করে নিছি। আর এই জায়গার যে ওমেগা সি ওইটাকে আমি লিখছি হচ্ছে ভিএম ডিভাইডেড বাই 1 বাই ওমেগা সি। সো 1 বাই যদি আপনি জিনিসটাকে লিখেন আলটিমেটলি এটা কিন্তু আগের ইকুয়েশনেই ফেরত যায়, অর্থাৎ ভিএম ওমেগা সি। এটা লেখার অর্থ হচ্ছে আমরা সবসময় কারেন্টের অ্যাম্পলিটিউড বের করার সময় লিখি ভিএম ডিভাইডেড বাই আর, ভিএম ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু লিখি আই, বা ভিএম ডিভাইডেড বাই ওমেগা এল ইজ ইকুয়াল টু লিখি হচ্ছে গিয়ে এক্স এল। এরকম ভাবে আমরা সরি আই, এরকম ভাবে আমরা জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতেছিলাম। ভিএম ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু আই এম, ভিএম ডিভাইডেড বাই ওমেগা এল ইজ ইকুয়াল টু আই এম। এইভাবে এটা ইন্ডাক্টরের ক্ষেত্রে, এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। সো সিমিলারলি এটাকে ভিএম ডিভাইডেড বাই একটা রূপ দেওয়ার জন্য এটাকে আমরা 1 ডিভাইডেড বাই ওমেগা সি আকারে করে নিছি, ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আই এম। এটাই হচ্ছে গিয়ে সেই ক্যাপাসিটরের ক্ষেত্রে তার অ্যাম্পলিটিউডটা আই এম। সো এইটুকু পোর্শন হচ্ছে আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এবার খেয়াল করেন আমার কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশনটা তো বের হয়ে গেছে। এখন আমরা যদি এদেরকে প্লট করি তাহলে ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি আর আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। কোনো কিছু প্লাস মানে হচ্ছে সে লিড করে, আর মাইনাস মানে হচ্ছে সে ল্যাগ করে। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট সবসময় ভোল্টেজকে 90 ডিগ্রি ল্যাগ করে, আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সবসময় ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করে। সো আলটিমেটলি আমি যদি এই পিকচারটা ড্র করি, এখানে আমি ডিরেক্ট ড্র করছি, আমি আলাদাভাবে যদি আপনাদেরকে একটু এখানে ড্র করে দেখাই তাহলে আপনি ভোল্টেজ কার্ভটাকে আঁকবেন। এটা একটা সিম্পলি সাইন ওয়েভ। সো আমি যদি সাইন ওয়েভটাকে আঁকি, এটা গেল আমার ভোল্টেজ যার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে ভিএম। কারেন্ট ওয়েভটাকে আমার কি করতে হবে, কারেন্ট ওয়েভটাকে আমার আঁকতে হবে 90 ডিগ্রি লিড করে, অর্থাৎ 90 ডিগ্রি আগে। সো আমি এই থেকে 90 ডিগ্রি, এটা যদি আমার জিরো অ্যাঙ্গেল হয় এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো কারেন্ট ওয়েভটা যদি 90 ডিগ্রি আগে শুরু হয় তাহলে অবভিয়াসলি আমার একে 90 ডিগ্রি আগেই শেষ করতে হবে। সো দেখেন ভোল্টেজ ওয়েভটা যেখানে শেষ হয়েছে, কারেন্ট ওয়েভটাকে আমি তার 90 ডিগ্রি আগে শেষ করে ফেলছি। ড্র করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ইচ্ছা মতো ড্র করলে হবে না। যেহেতু দুইজনের টাইম পিরিয়ড সেম, এ যতটুকু টাইম পিরিয়ড নিয়ে কাজ করে এ ততটুকুই তার টাইম পিরিয়ড। সো আপনি কিন্তু এদের শুরু আর শেষ ঠিক মতো করতে হবে, কারণ তাদের টাইম পিরিয়ড সেম। যদি টাইম পিরিয়ড দিত তাহলে আপনি উল্টাপাল্টা ভাবে আঁকলেও কোনো সমস্যা ছিল না, বাট এদের টাইম পিরিয়ড অবশ্যই সেম হবে কারণ ফ্রিকোয়েন্সি সেম। টাইম পিরিয়ড অবশ্যই সেম হবে কারণ ও 2πf। সো অবশ্যই এদেরকে যথাসময়ে শুরু এবং যথাসময়ে শেষ করতে হবে। অর্থাৎ 90 ডিগ্রি আগে যদি আপনি কারেন্ট ওয়েভকে শুরু করেন তাহলে অবশ্যই 90 ডিগ্রি আগেই আপনাকে কারেন্ট ওয়েভকে শেষ করতে হবে, এবং এই 90 ডিগ্রি পজিশনগুলো ঠিকমতো মেনটেন করতে হবে। ভোল্টেজের যে 90 ডিগ্রি পজিশন থাকবে একে কিন্তু এর মধ্যে দিয়ে আসলে পাঠানো উচিত। ফ্রি হ্যান্ড ড্রয়িং এ যতটুকু দেখানো সম্ভব অতটুকুই বুঝলেই হবে যে এটা 90 ডিগ্রি আগে শেষ হয়েছে আর এটা 90 ডিগ্রি আগে শুরু হয়েছে। অর্থাৎ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকে না। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি ল্যাগ করে, আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করে। ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি আমি ইম্পিডেন্সটা বের করি, এখানে লিখে দিছি আই লিডস ভি বাই 90 ডিগ্রি, আর এটাও বলতে পারেন ভি ল্যাগস আই বাই 90 ডিগ্রি, দুই ভাবেই বলা যায়। এখন ইম্পিডেন্স আমরা কি জানি, জেড সি, যেহেতু ক্যাপাসিটিভ লোডের জন্য বের করছি, জেড সি ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। জেড ইজ ইকুয়াল টু বেসিক্যালি ভি ডিভাইডেড বাই আই। সো ভি এম অ্যাঙ্গেল 0 আর আই এম অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো ভিএম আর আইএম আমরা একটু আগে কি দেখে আসছি, ভিএম ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই ওমেগা সি। সো আলটিমেটলি এখানে আসে 1 ডিভাইডেড বাই ওমেগা সি। অ্যাঙ্গেল
ভি এর অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি আর আই এর অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু প্লাস 90 ডিগ্রি, আই এর অ্যাঙ্গেল হচ্ছে প্লাস 90 ডিগ্রি। সো দ্যাটস ওয়াই এখানে 90 ডিগ্রি বসালাম। সো আলটিমেটলি এই অ্যাঙ্গেলটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে মাইনাস 90 ডিগ্রি হয়। আমি যেটা বলছিলাম জেড কিন্তু কোনোদিনই চেঞ্জ হয় না, জেড আজীবনই হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই। সো থিটার ভ্যালু যদি কখনো পজিটিভ দেখেন তার মানে ভোল্টেজ লিড করতেছে, থিটার ভ্যালু যদি কখনো নেগেটিভ দেখেন তার মানে ভোল্টেজ ল্যাগ করতেছে। সো আলটিমেটলি এখানে এই জেড কিন্তু রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ করতেছে। সো এটাই কিন্তু আসলে আসছে, কারেন্ট যদি 90 ডিগ্রি লিড করে ভোল্টেজকে দ্যাট মিন্স ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগ করতেছে অবভিয়াসলি। সো জেড কিন্তু সবসময় রিপ্রেজেন্ট করে ভোল্টেজ কি করতেছে, ভোল্টেজ লিড করতেছে না ভোল্টেজ ল্যাগ করতেছে। আর 1 ডিভাইডেড বাই ওমেগা সি কে লেখা হয় এক্সসি, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। একটু আগে আপনারা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেখছেন, নন রেজিস্টিভ এলিমেন্ট যেটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের জন্য ক্রিয়েট হয়। ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হচ্ছে এক্সসি ইজ ইকুয়াল টু বাই ওমেগা সি। এই জিনিসগুলো যদি আপনারা যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের এই জিনিসগুলো মুখস্থ হবে না। এবং ম্যাথ সলভ করার জন্য এগুলা আপনার একদম নখদর্পণে থাকতে হবে তোতা পাখির মতো, এসি সার্কিটের ম্যাথ সলভ করার জন্য। যে জেড ইজ ইকুয়াল টু রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি, জেড ইজ ইকুয়াল টু ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি, জেড ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি, অ্যাঙ্গেল কত, এগুলা কিন্তু পরীক্ষার দিন বসে বসে মনে করা যাবে না, তখন আপনার একদম মুখস্থ থাকতে হবে যে অ্যাকচুয়ালি কি। মুখস্থ বলতে জোর করে তো আপনি এটাকে মুখস্থ করবেন না, আপনি যখন এটা লিখে 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 প্র্যাকটিস করবেন তখন আলটিমেটলি আপনার এগুলা মেমোরাইজ হয়েই যাবে। মানুষকে মুখস্থ করা লাগে না, আপনি যদি হাতে লিখে প্র্যাকটিস করেন কোন একটা ম্যাথ যখন আমরা হাতে লিখে করি আলটিমেটলি ওটার ভ্যালুজ আমাদের মাথায় এমনিই থাকে। কিছু হাতে লিখে প্র্যাকটিস করার অভ্যাস থাকা ভালো, ওটা মনে থাকে বেশিক্ষণ। আচ্ছা, সো এটা যদি ইম্পিডেন্সের ইকুয়েশন হয়, সো এখন পাওয়ার যদি বের করি আগের মতোই, পি ইজ ইকুয়াল টু ভি আই, ভি ইজ ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। সো এখানে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রিকে আমরা কস থিটা লিখে দিতে পারি সেম আগের ইকুয়েশন গুলার মতো, ভি এম আই এম ডিভাইডেড বাই 2 করে এই পাশে একটা 2 নিয়ে নিছি। সো আলটিমেটলি 2 টু ক্রিস ক্রস গিয়ে আসলে আগের ইকুয়েশনটাই ফেরত আসে। সো 2 টু যদি ক্রিস ক্রস হয়ে যায় তাহলে 2 সাইনে ইনটু কজ এর বদলে আমরা লিখতে পারি, অর্থাৎ 2 সাইন থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন টুয়াইস থিটা। এবং সিমিলারলি এই ইকুয়েশনটা আর আগের ইকুয়েশনটা সেম, শুধু একটাই তফাৎ, আগের ইকুয়েশনটা একটা নেগেটিভ সাইন ওয়েভ ছিল অর্থাৎ নেগেটিভ দিক থেকে শুরু হয়েছিল, আর এই ইকুয়েশনটা হচ্ছে একটা পজিটিভ সাইন ওয়েভ। বাট দুইজনের ক্ষেত্রে সেম কাহিনী, এও কিন্তু অ্যাকচুয়ালি একটা ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ, অ্যাপ্লাইড যেই ভোল্টেজটা সেটার ফ্রিকোয়েন্সি থেকে এর ফ্রিকোয়েন্সিটা কিন্তু ডাবল। সো আলটিমেটলি এই পাওয়ার গ্রাফটা বুঝতে আপনাদের কষ্ট হওয়ার কথা না যদি আপনারা আগের পাওয়ার গ্রাফটা বুঝে থাকেন। এটা জাস্ট আমি সিম্পলি একটা সাইন ওয়েভ ড্র করব যার অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2, অর্থাৎ উপরে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 আর নিচে হচ্ছে মাইনাস ভিএম আইএম ডিভাইডেড বাই 2। এখন একে এই যে ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ এটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, যখন আমি একে ভোল্টেজ আর কারেন্টের সাথে ড্র করব। সো ভোল্টেজ আর কারেন্টের সাথে যদি আমি এই পিকচারটাকে ড্র করি তাহলে কি দাঁড়ায়, আগের মতোই আমি ভোল্টেজ ওয়েভটা একে নেই ভিএম আইএম, আর কারেন্ট ওয়েভটা কি করতেছে, কারেন্ট ওয়েভটা ভোল্টেজকে যেটা করে লিড করে 90 ডিগ্রি। সো তার মানে এই আগে থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার কারেন্ট ওয়েভ। সো আমি যেটা করছি দেখেন, এই 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, এখান থেকে আঁকলেও কিন্তু হয়, এখান থেকে যখন কোনো ওয়েভ আঁকেন আমরা কিন্তু ওটাকে বুঝি যে সে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি তার আগে থেকে শুরু হয়ে গেছে। সো এই পাশের পোর্শনটুকু যদি কেউ না আঁকেন, এই সাইডের অংশটুকু, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, আবার আঁকলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা আপনি কিভাবে আমাকে দেখাতে চাচ্ছেন। এটাকে যদি আগে বাড়ায়ও আঁকেন তাতেও কোনো সমস্যা নেই, অর্ধেক থেকে আঁকলেও কোনো সমস্যা নেই, কারণ বুঝাই যাবে অবশ্যই তার আগে থেকে সেই ওয়েভটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন পাওয়ার ওয়েভটা যদি আঁকি তাহলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে ভি এর জন্য তার টোটাল টাইম পিরিয়ড টি, এই অর্ধেকটা হচ্ছে গিয়ে টি বাই 2। সো আমার পাওয়ার ওয়েভটা এই মাঝখানে হবে হচ্ছে টি বাই 4। সো যেহেতু এই ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ, সো দ্যাটস ওয়াই ওয়েভটা হবে এই টি বাই 4 দিয়ে যাবে, তারপর টি বাই 2 দিয়ে যাবে, আবার এই অর্ধেক দিয়ে যাবে, তারপর এই অর্ধেকে গিয়ে শেষ হবে। অর্থাৎ ভোল্টেজ ওয়েভ যখন তার টোটাল টাইম পিরিয়ড টি শেষ করে তখন পাওয়ার ওয়েভ তার টোটাল টাইম টুয়াইস টি শেষ করে ফেলে, অর্থাৎ সে তার ফ্রিকোয়েন্সি ডাবল ফ্রিকোয়েন্সি ওয়েভ। এটা হচ্ছে কথা। এখন আমাকে হচ্ছে বলেন আপনারা যে এই ক্ষেত্রে আমি যদি এনার্জি ক্যালকুলেট করি তখন আমি কোথা থেকে কত পর্যন্ত ক্যালকুলেট করব। এখন আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে এও তো এনার্জি স্টোরেজ ডিভাইস, সো এর ক্ষেত্রে আমি এনার্জি বের করতে পারবো যে সে কি পরিমাণ এনার্জি স্টোর করতে পারে ওই সময় যখন সে পাওয়ার পাচ্ছে। সো তখন আমি এটা কত থেকে কত টাইম পিরিয়ড পর্যন্ত ক্যালকুলেট করব।
একজন একটু বলেন কত থেকে কত টাইম পিরিয়ড পর্যন্ত ক্যালকুলেট করব? আমাকে টাইম পিরিয়ডটা বলেন কত থেকে কত। এর আগে আমরা T/4 থেকে T/2 পর্যন্ত টাইম পিরিয়ড কনসিডার করে তারপর এনার্জি বের করছি। এখন আমার কত ম্যাম 0 থেকে T/4 0 থেকে T/4 0 থেকে T/4। আচ্ছা, আমাকে এখন বলেন যে রোল 3 বলেন 0 থেকে T/4 কেন করব? রোল 3 ম্যাম স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। এতক্ষণ দেখছেন না, তো 0 থেকে T/4 কেন করব? এক্স্যাক্টলি বলতে পারবো না, ভালো হবে। আচ্ছা, রোল 98 আপনি বলেন রোল 98 0 থেকে T/4 কেন করব? কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা আমি শুনতে পাচ্ছি, বলেন 0 থেকে T/4 পর্যন্ত কেন পাওয়ারটাকে কনসিডার করতেছি? রোল 98 আসলে পারবো না। রোল 41 রোল 41 হ্যালো মিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আপনাদের সবাইকেই শুনতে পাচ্ছি। আমাকে বলেন যে 0 থেকে T/4 পর্যন্ত কেন কনসিডার করব পাওয়ার? স্ক্রিন শেয়ার দেওয়া যাবে? স্ক্রিন শেয়ার না দিয়ে বলতে পারবেন না? এতক্ষণ আপনি স্লাইডটা দেখেন নাই? মিস ফার্স্ট পড়ছি তো, আর এসি কারেন্ট আমার এমনিতেই অনেক কঠিন লাগে। এসি তো মাত্র প্রথম পড়লেন, এই কঠিন তো এখনো লাগা শুরু হওয়ার কথা না। না মিস, স্ক্রিন শেয়ার না দিয়ে তো বলতে পারছি না, আমার এটা অনেক কঠিন লাগে মিস এই টপিকটা। আচ্ছা, রোল 36 বলেন কেন 0 থেকে T/4 পর্যন্ত নিচ্ছি? রোল 36 মিস পারবো না বলতে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ার আমাদের। আচ্ছা, এখন আমাকে বলবেন রোল 44 আপনি বলেন তো, আপনাদের থেকে কাউকে জিজ্ঞাসা করি। রোল 44 2021 রোল 44 আপনি একটু বলেন 0 থেকে T/4 পর্যন্ত কেন নিচ্ছি? রোল 44 কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম শুনতে পাচ্ছি। জি বলেন 0 থেকে T/4 পর্যন্ত কেন নিচ্ছি? তাহলে আপনাদেরকে আমি আসলে কি পড়াচ্ছি আর আপনারা কি পড়তেছেন? দুই একজন বাদে, মানে দুই একজন শুধু রেসপন্স করে, ওটা বোঝাই যায়। আর বাকিরা আপনারা তাহলে যারা থাকেন তারা আসলে কি করেন? নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি আপনাদের সবার ভিডিও অন করায় রাখবো। আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দেওয়ার অর্থ এইটা না যে আপনি পরীক্ষার আগের দিন বসে আমার রেকর্ড দেখবেন। ক্লাস যদি এখন করতেন ফিজিক্যালি এসে, তাহলে রেকর্ডিং তো তখন পাইতেন না। তো পরীক্ষার আগের দিন পর্যন্ত এটা মনে কিভাবে রাখতেন যে আমি আজকের ক্লাসে কি পড়াইছি? রেকর্ডিং দিয়ে দেওয়া হয় এই কারণে যে অনেকের নেটে অনেক প্রবলেম থাকে, তারা যাতে এই পড়াশোনাগুলো থেকে ডিপ্রাইভ না হয়, দ্যাটস ওয়াই রেকর্ডিং দেওয়া হয়। রেকর্ডিং দেওয়ার অর্থ এই না আমি অনলাইনে এসে বসে ঘুমাবো, পড়া দেখবো না, টিচারের পড়া শুনবো না, আমি পরে এই রেকর্ডিংটা দেখে নিব। নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের কোনো রেকর্ডিং দিব না। আমি ক্লাসে যা পড়াই দিব, যা শুনবেন তাই পরীক্ষা দিবেন। কারণ আলটিমেটলি ফিজিক্যালি যদি আপনি ক্লাস করতে আসতেন, আপনাকে তো আমি অবশ্যই রেকর্ড করে দিতাম না। আপনি ক্লাসে আসতেন, খাতায় লিখে নিতেন, তারপরে আপনি পরে বাসায় যে ওটা পরীক্ষার আগে ওইভাবেই পড়াশোনা করতেন। নিশ্চয়ই ম্যাট্রিক পরীক্ষা তো অ্যাটলিস্ট দিয়ে আসছেন, রেকর্ড করে তো কিছু দেয় নাই আমার যতদূর মনে পড়ে। নেক্সট উইক থেকে আমি কিন্তু আপনাদের কোনো রেকর্ডিং দিচ্ছি না, এটা আমি আমার তরফ থেকে শিওর। বাকি যেটা করব আপনাদের ক্লাসেই পড়াই দিব, ওটাই আপনারা দেখে
মনে রাখবেন, কারণ আমার পুরো হ্যান্ড নোট আছে। সো আপনাদের এমন না যে খাতায় তুলতে খুব কষ্ট হবে এমন কিছু। সো আমার কথাগুলো যারা শুনবেন বুঝে রাখবেন। পরীক্ষা তো আমরাও এইভাবেই দিয়েছি, ইঞ্জিনিয়ারিং ক্লাসে টিচার পড়াই দিছে, আমরা 14 উইক পর গিয়ে পিএল ওগুলা পড়ছি, পরে পরীক্ষা দিছি। টিচার তো অবভিয়াসলি আমাকে কোনো রেকর্ডিং দেয়নি। সো আপনাদেরও আমার রেকর্ডিং দেওয়া উচিত না, কথা না। আমি আপনাদের রেকর্ডিং গুলো এই জন্যই দেওয়া হয় যাতে যারা ডিপ্রাইভ হয়, অনেকের নেট কানেকশনের প্রবলেম থাকে, অনেক অনেক দূরে থাকে, ঢাকার বাইরে থাকে, তাদের অনেকেই ক্লাস অ্যাটেন্ড করতে পারে না অনেক কারণে। সো তারা যাতে জিনিসগুলা পায়, বাট আপনারা ওইটার দুর্ব্যবহার করতেছেন। আপনারা রেকর্ডিং গুলা রেখে দিচ্ছেন, আপনারা এখন আপনাদের অন্য পড়াশোনা পড়তেছেন, এরপরে গিয়ে আপনারা পরীক্ষার আগে রেকর্ডিং দেখবেন। আপনি যদি নৌকায় পা দিয়ে চলতে চান তাহলে সবসময় তো আপনি জিতবেন না। তাহলে বাকিদের মতো করেন, যাদের অ্যাটলিস্ট গার্ডস আছে, ওরা ক্লাসই করতেছে না। আপনি সবই চাচ্ছেন, তাইলে তো হবে না। তাহলে আপনি ক্লাসই করেন না, দরকার নাই। আপনাদের মধ্যে অনেকেই দেখলাম যে একদমই কন্টিনিউয়াসলি ক্লাস করতেছে না, তার মানে তারা ডিসকলিজিয়েট হবে, আলটিমেটলি তারা কন্টিনিউ করতেছে না। সো ওদের মতো করেন। নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে আমি কোনো রেকর্ডিং দিব না, এটা আপনারা শিওর থাকেন। বাকি এটা নিয়ে আপনাদের কারোর সাথে কোনো কথা বলার থাকলে আপনাদের ডিপার্টমেন্টের কাউকে আপনি বলতে পারেন, আমার কিছু যায় আসে না। কারণ আপনাদের রেকর্ডিং দিতে আমরা বাধ্য না, আমাদেরকে বলাই হয়েছে ইফ নেসেসারি দেন রেকর্ডিং দিতে পারো, যদি তোমার মনে হয় তুমি ক্লাসে ভালো মতো পড়াই দিচ্ছ, তোমার রেকর্ডিং দেওয়ার দরকার নেই। সো আমার মনে হয় আপনাদেরকে এত সুন্দর হ্যান্ড নোট করে এই যুগে কেউ এখন পর্যন্ত পড়ায় নেই, আমার মনে হয়। এত ডিটেলসে কোনো টিচার আপনাকে এইভাবে ভর্তা করে খাওয়াবে না আমার মতো, আমি জানি। বাট আপনারা জিনিসটা ঠিক মতো ইউটিলাইজ করতেছেন না। সো নেক্সট ক্লাস থেকে অ্যাটলিস্ট আমি কোনো ভিডিও দিব না, লেকচার দিব। এই হ্যান্ড রিটেন লেকচারই পাবেন, সবই পাবেন। আমি ক্লাসে যা পড়াই দিব তাই, ওটা আপনারা পরবর্তীতে নিজেরা বুঝে ক্লাসের পড়াগুলা মনে রাখবেন, তারপর নিজেরা বুঝে বুঝে পরবর্তীতে পড়বেন। আপনারা এই রেকর্ডিং দেওয়ার অনেক বেশি বাজে ব্যবহার করলেন, কারণ একটা মানুষও একটা জিনিসের অ্যান্সার দিতে পারবে না, এটা খুব একটা অবাস্তব কথা। এতক্ষণ ধরে আমি এই জিনিসটা পড়াচ্ছি। নেক্সট ক্লাস থেকে রেকর্ডিং দিব না, আপনাদের পড়াই দিব, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই 0 থেকে T/4 পর্যন্ত আমি কেন এই পাওয়ার ওয়েভটাকে নিলাম, বিকজ অফ দেখা যাচ্ছে যে এই 0 থেকে T/4 পর্যন্ত সময়ে আমি এখানে পজিটিভ দিকে আছে সেজন্য নিয়েছি। এই 0 থেকে, আমি এখন বলি আপনারা এখন শুনেন, এই 0 থেকে T/4 পর্যন্ত সময়ে পাওয়ারটা অ্যাকচুয়ালি ডেলিভার্ড হচ্ছে। কারণ আমরা জানি পজিটিভ পাওয়ার মানে হচ্ছে যখন এলিমেন্টটা পাওয়ার পায়, আর নেগেটিভ পাওয়ার অর্থ হচ্ছে আমি যখন সোর্সকে আবার পাওয়ারটা ব্যাক দিয়ে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই আমার এনার্জিটা বের করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যেই সময়টুকু পর্যন্ত সে পাওয়ারটা পাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি 0 থেকে T/4 পর্যন্ত নিয়েছি। আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে যখন আমরা নিতাম তখন দেখবেন T/4 থেকে T/2 সময় গিয়ে পজিটিভ কার্ভটা পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে T/4 থেকে T/2 পর্যন্ত নেই, আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে 0 থেকে T/4 পর্যন্ত নেই, বিকজ অফ এই পোর্শনটুকুর সময়ে পজিটিভ পাওয়ারটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলাই এখানে লেখা আছে, এবং আলটিমেটলি এই পাওয়ার ওয়েভের মানে এই পুরা টাইম, টোটাল টাইম পিরিয়ড জুড়ে আমরা যেটা এভারেজ পাওয়ার বের করার কথা বলি, অর্থাৎ 0 থেকে T পর্যন্ত P ইন্টু ডিটি কে যদি, এটাই কিন্তু হচ্ছে কি এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ারটা। আমি যদি এই ইন্টিগ্রেশনটা করি তাহলে দেখা যাবে আলটিমেটলি টোটাল পাওয়ার 0 চলে আসবে, কারণ সে এই দেখেন টোটাল টাইম পিরিয়ডে উপরে নিচে তার এরিয়া পুরাই সমান। আলটিমেটলি এভারেজ কথাটার অর্থ কি, অ্যালজেব্রিক সাম অফ এরিয়া ডিভাইডেড বাই টোটাল লেন্থ। সো আপনার টোটাল লেন্থ হচ্ছে টি। এই সময় পাওয়ার কার্ভটা যদি আপনি এভারেজ এরিয়া বের করতে চান তাহলে দেখবেন উপরে যতটুকু পজিটিভ নিচে ততটুকুই নেগেটিভ, উপরে আবার যতটুকু পজিটিভ নিচে ততটুকুই নেগেটিভ। সো আলটিমেটলি এই টোটাল পাওয়ারটা 0 হয়ে যায়। অর্থাৎ ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে তার বেসিকলি কোনো রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার নাই। যেই পাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই পাওয়ারটা টোটালটাই হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ এটা সার্কিটের জন্য একটা রিঅ্যাকশন। যেই পাওয়ারটা একবার সোর্স আর একবার এলিমেন্টের মধ্যে সুইচ করতে থাকে, আলটিমেটলি টোটাল পাওয়ার 0 বা এভারেজ পাওয়ার 0।
শুধুমাত্র রেজিস্টিভ লোডের ক্ষেত্রে রিয়েল পাওয়ার থাকে, অর্থাৎ তার এভারেজ সে যে পাওয়ারটা কনজিউম করে ওই একটা এভারেজ অ্যামাউন্ট অফ পাওয়ার থাকে, মানে টোটাল কনজিউমড একটা অ্যামাউন্ট অফ পাওয়ার থাকে। বাট ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কোনো ধরনের রিয়েল পাওয়ার থাকে না, এবং রিয়েল পাওয়ারকেই কিন্তু আমরা ওয়াট হিসেবে মেজার করি, মানে ওয়াট মিটার দিয়ে মেজার করি। আর যেগুলো রিয়াক্টিভ পাওয়ার থাকে ওগুলাকে আমরা var মিটার দিয়ে মেজার করি, VAR অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ। দুইটা মেজার করার যন্ত্র কিন্তু আলাদা। আচ্ছা, এখানে আগের মতোই যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এনার্জির যেই ক্যালকুলেশনটা, আমরা এনার্জির ক্যালকুলেশনটা কিভাবে দেখছিলাম, যে ডাব্লিউ ওটা এল ছিল, এটা হবে সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিটি। বাট এখানে পি এর ইন্টিগ্রেশন আমি কোনখান থেকে কতটুকু পর্যন্ত করব, 0 থেকে t/4 পর্যন্ত করব, 0 থেকে t/4 পর্যন্ত করব। ঠিক আছে, তো এখানে পি এর ইকুয়েশনটা কি লিখবো, vm im ডিভাইডেড বাই 2 sin 2 ওমেগা টি। সো আলটিমেটলি সাইন থিটাকে করলে মাইনাস কস থিটা। সিমিলারলি আগের মতো ইন্টিগ্রেশন টোটালটা একদম ভাঙা এখানে করে দেখানো হয়েছে। সো এটা আমার মনে হয় মুখে মুখে বলতে থাকার কিছু নাই, এটা পুরাটা এখানে ভেঙে দেওয়া হয়েছে। সাইন কে করলে হচ্ছে মাইনাস কস থিটা। সো যেহেতু এটা থিটা না, বা আমি টাইমের সাপেক্ষে করতেছি, যেহেতু এই জিনিসটা কনস্ট্যান্ট, সো 2t নিচে আসবে। আমি ওমেগার বদলে 2π ডিভাইডেড বাই টি লিখবো, এখানে প্রত্যেকটা ওমেগার বদলে 2π ডিভাইডেড বাই টি লিখবো। আলটিমেটলি cos π -1 cos 0 1 -1 হয়ে যায় -2। এখানে আগের মতোই 4π ডিভাইডেড বাই 2 হচ্ছে 2 ওমেগা, অর্থাৎ 2.2π ডিভাইডেড বাই টি। সো 2π ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ওমেগা। এখন এখানে আইএম এর বদলে ZC ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, VM ডিভাইডেড বাই IM ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। সো IM ইজ ইকুয়াল টু ওমেগা সি VM। ওখানে জাস্ট আমরা VM এর ইকুয়েশনটা বসিয়েছি, এখানে জাস্ট আমরা IM এর ইকুয়েশনটা বসাবো। সো আলটিমেটলি ক্যাপাসিটরের ক্ষেত্রে তার স্টোরড এনার্জির যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা। এর আগের ইকুয়েশনটা ছিল L ইন্টু IM স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে C ইন্টু VM স্কোয়ার ডিভাইডেড বাই 2। যদি এক্সামে আপনাদের শুধুমাত্র স্টোরড এনার্জির ইকুয়েশন প্রুফ আসে তাহলে এই পর্যন্ত রেখে দিলেও হবে। বারবার একই কথা বলতেছি, এটাকে ভাঙানোর আর দরকার নেই। কিন্তু যদি আমি আপনাদেরকে ডিরেক্ট এই ইকুয়েশনটাই প্রুফ করতে বলি তখন কিন্তু এই পর্যন্ত প্রুফ করে দেখাতে হবে। আচ্ছা, এবার নেক্সটটা শুরু করার আগে আপনারা 9:58 বাজে, আপনারা 5টা মিনিট ব্রেক নেন নেক্সট ক্লাস শুরু করার আগে। তো আমি নেক্সট ক্লাসে 5 মিনিট পর জয়েন করি, আপনারাও 5 মিনিট পর আসেন। বলেন তো, তাহলে আবার শুরু করি। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে লাস্টে যেটা শেষ করলাম এই ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে শেষ করলাম। এখন তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল যেই সার্কিট গুলা থাকার কথা, মানে ইন্ডিভিজুয়াল আর বা ইন্ডিভিজুয়াল এল অর ইন্ডিভিজুয়াল সি, এই সার্কিট গুলার ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের যেই বেসিক ইকুয়েশন গুলো ওগুলা প্রুফ করে ফেলছি বা এদের ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আর এল বা আর সি বা RLC এই সার্কিট গুলার ক্ষেত্রে, মানে যখন এদের কম্বিনেশন গুলা থাকবে তখন এই সার্কিট গুলার ক্ষেত্রে আমাদের কিভাবে ইকুয়েশন গুলো আসবে বা কিভাবে আমরা ওই সময় এগুলোকে রিপ্রেজেন্ট করব ওই জিনিসগুলো একটু দেখবো। সো RL সার্কিটের জন্য যদি আমরা বের করতে চাই, RL সার্কিটে দেখা যাচ্ছে যে আমি বি অ্যাপ্লাই করতেছি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে RL সার্কিট মানে এখানে R এবং L দুইজনই থাকবে, সিরিজ আকারে আছে। সো আর এর অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ ড্রপ যেটা হচ্ছে, অর্থাৎ ভি দিলে এই ভিটা তো এই দুইজনের অ্যাক্রসে ড্রপ হবে। সো আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা যদি ধরি VR, আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা যদি ধরি VL, তাহলে এখন আমি যেটা করতেছি আমি এবার দিচ্ছি হচ্ছে গিয়ে I ইজ ইকুয়াল টু IM সাইন ওমেগা টি, মানে এখন আমি কারেন্টটাকে ধরতেছি I ইজ ইকুয়াল টু IM সাইন ওমেগা টি। কারেন্ট যদি এদের মধ্যে ফ্লো করে তাহলে আমি টোটাল ভোল্টেজের ইকুয়েশনটা কত পাবো, আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, এই সার্কিটটার মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে V ইজ ইকুয়াল টু VR আর VL প্লাস VL, অর্থাৎ আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতেছি। সো VR প্লাস VL। সো VR অর্থাৎ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি, V ইজ ইকুয়াল টু IR, আর VL অর্থাৎ ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের যে ইকুয়েশন সেটা হচ্ছে L ইনটু DI ডিভাইডেড বাই DT। আগেও যখন ইন্ডিভিজুয়াল ইন্ডাকটিভ লোডের জন্য আমরা করেছি তখন VL ইজ ইকুয়াল টু L ইনটু DI ডিভাইডেড বাই DT লিখেছি, আর যখন রেজিস্টিভ লোডের জন্য করেছি তখন সিম্পলি V ইজ ইকুয়াল টু IR। এই নিচের এই যেই ইনডেক্স গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেখা হয় হচ্ছে ইয়ার জন্য, টু রিপ্রেজেন্ট দি রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাক্টর।
সো আই ইজ ইকুয়াল টু যদি আই এম সাইন ওমেগা টি হয়, আর এখানে আমি আই এম সাইন ওমেগা টি দুইটা জিনিস যদি লিখি তাহলে আলটিমেটলি আমাদের যেটা আসে এই জিনিসটা আসে আর ইন্টু আই এম সাইন ওমেগা টি। সিম্পলি এখানে তো কোনো ডিফারেন্সিয়েশন নেই বা ইন্টিগ্রেশনও নেই। আর এই পাশের যে টার্মটা এখানে যদি আমি এই অংশটুকুকে ইন্টিগ্রেট করি টাইমের পার্সপেক্টিভে, সো আই এমটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর সাইন থিটাকে যদি ইন্টিগ্রেট করেন তাহলে কস থিটা, যেহেতু এটা থিটা না সেহেতু এই ওমেগাটাকে সামনে লিখতে হবে, অর্থাৎ ওমেগা ইন্টু কস ওমেগা টি। এখানে দেখা যাচ্ছে যদি খেয়াল করেন একটা সাইন টার্ম আছে আর একটা কোসাইন ওয়েভ আছে, অর্থাৎ দুইজন। আমরা জানি সাইন আর কোসাইন একজন আরেকজনের সাথে সবসময় 90 ডিগ্রি আউট অফ ফেজ থাকে। সো এদের এই যে কম্পোনেন্ট দুটা আই আর এম, আর এখানে হচ্ছে ওমেগা এল আই এম, এই যে দুইজন কম্পোনেন্ট এদের মধ্যে আমি একটা রিলেশন ক্রিয়েট করে দিতে পারি বিকজ অফ এই ইকুয়েশনটাকে আমি সলভ করতে চাচ্ছি। সো এই ইকুয়েশনটা যদি আমি সলভ করতে চাই দেখা যাচ্ছে যে এটা সাইনের কম্পোনেন্ট আর এটা হচ্ছে গিয়ে কজের উপাংশ। সো এই দুইজনের মধ্যে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি রিলেশন, কারণ আমরা জানি সাইন আর কজ একজন আরেকজনের সাথে সবসময় 90 ডিগ্রি আউট অফ ফেজে থাকার কথা। সো এই দুইটা কম্পোনেন্টসকে আমি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারবো সেটা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, যেহেতু তাদের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সো আমি নিচে নিলাম হচ্ছে আর আই এম আর তার সাথে নিলাম হচ্ছে ওমেগা এল আই এম, অর্থাৎ সাইন আর কজের উপাংশ দুজনকে যদি আমরা নেই তাহলে এই 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে আমি পিথাগোরাসের ল অ্যাপ্লাই করতে পারবো, এই কোণটা হচ্ছে কি আমার থিটা। সো আলটিমেটলি এটা যদি আপনাদের অতিভুজ হয় তাহলে আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে লম্ব স্কোয়ার। সো আই এম স্কোয়ারটাকে বাইরে বের করি, রুটের বাইরে বের করে আনলে সিম্পলি আই এম লেখা যায়, আর রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা এল স্কোয়ার। সো এই তিনটা বাহুর ইকুয়েশন যদি আমার জানা থাকে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ আর সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অর্থাৎ বেস আর এই জায়গাটা যদি আমার পারপেন্ডিকুলার হয় বা অ্যাডজেসেন্ট, যেটা আমরা বলি যে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাডজেসেন্ট অবস্থায় থাকবে, আর আরেকজনকে বলি হচ্ছে অপোজিট বাহু। সো এইভাবে যদি আমরা এটাকে কনসিডার করি তাহলে এখান থেকে আমি কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো আর আই এম ডিভাইডেড বাই রুট ওভার এই অতিভুজ অংশটা, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ওমেগা এল আই এম ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। এই দুইটা জিনিস লিখার অর্থ হচ্ছে আমি ওই ইকুয়েশনটাকে একটু সলভ করার জন্য এই কাজগুলো করতেছি। তো সলভ করার জন্য কি করব, এই ইকুয়েশন এখন একটা কাজ করতেছি, এর নিচে কিন্তু কোনো রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার টাইপ টার্ম নেই। তো আমি আমার হিসাবের সুবিধার জন্য যেটা করতেছি সেটা হচ্ছে এই উভয় পাশে আমি এই রুট ওভার এই যে অংশটা আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার এই অংশটা দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করে দিবেন। সো ভাগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার আলটিমেটলি আগের ইকুয়েশনটাই ফেরত আসে। সো এই কারণে আমি উভয় পক্ষে এই জিনিসটা দিয়ে ভাগ করে নিচ্ছি। তো যদি ভাগ করে নেই তাহলে ইকুয়েশনটা যেটা দাঁড়ায় এটাকে ভাগ করতেছি, এটাকে ভাগ করতেছি, এবং এই পাশের যে ভিটা আসে তাকেও আমি ভাগ করতেছি। সো আলটিমেটলি ভাগ করলে দেখেন আর ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, আর এইখানে হচ্ছে গিয়ে ওমেগা এল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার। আলটিমেটলি এই ইকুয়েশনটা যেটা আসে কস থিটার ইকুয়েশন চলে আসে, আর এই ইকুয়েশনটুকু যেটা আসে সেটা হচ্ছে সাইন থিটার ইকুয়েশন চলে আসে। সো এই পোর্শনটুকুর বদলে আমি বসাতে পারবো কস থিটা, আর এই পোর্শনটুকুর বদলে আমি বসাতে পারবো হচ্ছে সাইন থিটা। সো আলটিমেটলি এটা সাইন এ ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি সূত্র। তো আমি যেটা বলতেছি ওটা আপনার বারবার রিপিট করার দরকার নেই, কারণ আপনারা যখন এই ভিডিওটা পাবেন তখন আপনার ভয়েসটা সবাইকে ইরিটেট করবে আমার কথার মাঝখানে। সো আমি যেটা বলতেছি ওটা বলার দরকার নেই, আপনি যদি এক্সট্রা ভাবে কিছু বলতে চান ওটা বললেন, বা আপনাকে যখন জিজ্ঞাসা করবো তখন ম্যাম কোশ্চেন। হ্যাঁ বলেন, কোশ্চেন কি বলেন। ম্যাম ট্রায়াঙ্গেলটা মানে কোথা থেকে এসেছে ওটা একটু একবার বললে ভালো। কোথা থেকে আসবে, এই যে আমার এখানে সাইন থিটার কম্পোনেন্ট আর এটা হচ্ছে কস থিটার কম্পোনেন্ট। তো এই ইকুয়েশনটাকে এই দুইজন কম্পোনেন্টকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, একটা সাইন থিটা আর একটা কস থিটা সবসময় একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি আউট অফ ফেজে থাকে। সো এই দুইটা ইকুয়েশনকে কি আমি এভাবে ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, এই দুইটা কম্পোনেন্টকে সাইনের উপাংশ আর কজের উপাংশ ধরে। সো এই নিচে লিখলাম হচ্ছে আর আই এম, এই মাঝখানের অ্যাঙ্গেলটা এই দুইটা বাহুর মধ্যে অ্যাঙ্গেল কত, এই জায়গার অ্যাঙ্গেলটা কত, এটা কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সো এই সাইডে আর আই এম, এই সাইডে ওমেগা আই এম, ওকে ম্যাম বুঝতে পিথাগোরাস পেরেছি। যদি করেন হ্যাঁ এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। সো এটা হচ্ছে আপনার অতিভুজ, এটা হচ্ছে আপনার ভূমি, আর এটা হচ্ছে আপনার লম্ব। ওই ইকুয়েশনটা ফালায় আমি কস থিটা আর সাইন থিটার যে ইকুয়েশন ওটা বের করছি উপরের ইকুয়েশনটাকে সলভ করার জন্য, ঠিক আছে। সো যদি করি এই ইকুয়েশনটা এখন আমাদের যেটা আসে সাইন এ প্লাস বি সূত্র, অর্থাৎ সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, যদি করি সাইন এ প্লাস বি লেখা যায়। সো সাইন ওমেগা টি প্লাস
থিটা, আর এই পাশের অংশটুকু তো আগের মতো রয়ে গেছিল, v ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার। আলটিমেটলি আমি যদি ইকুয়েশনটা লিখি তাহলে দাঁড়ায় v ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার। এখানে কনস্ট্যান্ট টার্মটুকু কারা? আই এম একটা কনস্ট্যান্ট, আর আর এর ভ্যালু একটা কনস্ট্যান্ট, আর ওমেগা এল এর ভ্যালু একটা কনস্ট্যান্ট। সো এই দুইটা কনস্ট্যান্ট মিলায় যে পোর্শনটা সেটাই হচ্ছে কি আমার ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা। এখানে থিটার এক্সাক্ট অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি না, থিটার এক্সাক্ট অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি না। এখানে থিটাটা বেসিকলি কি, থিটা অ্যাঙ্গেলটা বেসিকলি হচ্ছে tan ইনভার্স ওমেগা এল বাই আর। আপনারা যদি এই ছবি থেকেও থিটা বের করতে চান, এখানে থিটা ইজ ইকুয়াল টু বেসিকলি কি হবে, ওমেগা এল tan ইনভার্স tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সো থিটা ইজ ইকুয়াল টু, যেটা আপনারা ট্রিগোনোমেট্রিতে করেন, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে আই এমটা ক্রিস ক্রস চলে যায় তাই আর লিখলাম না। তো এখান থেকে যদি বেসিকলি থিটা বের করতে চান তাহলে tan ইনভার্স ওমেগা এল বাই আর, এটা হচ্ছে আমাদের থিটা। আলটিমেটলি থিটার ভ্যালু কিন্তু এখানে আপনি এক্স্যাক্টলি কি 90 ডিগ্রি হবে, না 180 ডিগ্রি হবে, না 270 ডিগ্রি হবে, অ্যাকচুয়ালি কত ডিগ্রি হবে বা 30 ডিগ্রি হবে, এটা আপনার পক্ষে বলা সম্ভব না। কারণ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে ওমেগা এল আর আর এর ভ্যালুর উপর। আপনি কি কত ভ্যালুর ইন্ডাক্টর বা কত ভ্যালুর রেজিস্টর নিচ্ছেন, কতটুকু ফ্রিকোয়েন্সি নিচ্ছেন, ওটার উপরে ডিপেন্ড করতেছে এই থিটার ভ্যালুটা। এক্স্যাক্টলি 90 ডিগ্রি লিড হবে না 90 ডিগ্রি ল্যাগ হবে, এই কথাটা আপনি বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে ওমেগা এল আর আর এর ভ্যালু দিব, ততক্ষণ পর্যন্ত না। সো এই ছবিটা যদি আমরা এখন ড্র করি, সো আলটিমেটলি কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশন বের হলো। সো আমি যদি ছবিটা ড্র করি তাহলে আমরা কিভাবে ড্র করব, অবশ্যই যেটা প্লাস সে হচ্ছে গিয়ে আগে শুরু হয়, অর্থাৎ লিড করে। যখন আমরা কোনো কিছুকে লিডিং আঁকি তখন আমরা আগে শুরু করি। সো এই গেল আমার কারেন্টের ওয়েভ, আর তাকে যেহেতু আমার প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, সো ভোল্টেজ ওয়েভটাকে আমি লিডে আঁকবো, অবশ্যই লিডে আঁকবো, বাট কতটুকু লিডে, এই থিটা পরিমাণ লিডে। এটা চোখের আন্দাজে আপনি থিটা পরিমাণ বা জাস্ট কোনো একটা পরিমাণ তাকে লিডে আঁকতে হবে। আমি থিটা যে এক্স্যাক্টলি আমার 90 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি এটা ততক্ষণ আমি বলতে পারবো না আনটিল আনলেস আমি ওমেগা এল বা আর এর কোনো ফিক্সড ভ্যালু পাই। সো দ্যাটস ওয়াই জাস্ট ভোল্টেজ ওয়েভটাকে একটা ডিগ্রি আগে আঁকবেন, অর্থাৎ লিডিং এ আঁকবেন, এই অ্যাঙ্গেলটাকে দেখাবেন হচ্ছে থিটা। আগে আমরা অ্যাঙ্গেলটাকে দেখাতাম ইদার 90 ডিগ্রি অর মাইনাস 90 ডিগ্রি অর 0 ডিগ্রি, বাট এখন আমার অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। এই থিটার ভ্যালুটা আমি জানি না, বাট আমি জানি ভোল্টেজ কারেন্টকে লিড করার কথা বায়া অ্যাঙ্গেল থিটা। সো এটার জন্য যদি আমি জেড বের করি, জেড এর ইকুয়েশন হচ্ছে ভিএম অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে থিটা বি। এখানে এই যে tan থিটা ইজ ইকুয়াল টু থিটার ভ্যালুটা কত হবে এটা আমি এখানে লিখে দিছি। সো জেড ইজ ইকুয়াল টু ভিএম অ্যাঙ্গেল থিটা বি আই এম অ্যাঙ্গেল থিটা আই। সো আমার ভিএম যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আই এম রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার। এখানে ভিএম এর জায়গায় আই এম রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার দিয়ে বের করলাম। সো আই এম যদি ক্রিস ক্রস যায়, সো আলটিমেটলি জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার। আর অ্যাঙ্গেল এই থিটার আগে আমরা যেমন লিখতাম থিটা ভি মাইনাস থিটা আই, ওটাই কিন্তু এই থিটার অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে tan ইনভার্স ওমেগা এল ডিভাইডেড বাই আর। কারণ এই উপরের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ভোল্টেজের সাথে, আর কারেন্টের কোনো অ্যাঙ্গেল নাই, কারণ কারেন্ট হচ্ছে সিম্পলি আই এম সাইন ওমেগা টি আর ভোল্টেজ হচ্ছে ওমেগা টি প্লাস থিটা। সো এই কারণে এটা অ্যাকচুয়ালি থিটা ভি আর এটা হচ্ছে থিটা আই। সো এই দুইটা আমি বসিয়েছি, আর এই থিটাটা হচ্ছে tan ইনভার্স, থিটা থেকে আপনি 0 অ্যাকচুয়ালি মাইনাস করতেছেন, সো tan ইনভার্স ওমেগা এল মাইনাস আর। এইখান থেকে যেটা করা হয় সেটা হচ্ছে, এক মিনিট দাঁড়ান, তার মানে আমার ইন্ডাকটিভ লোডের মানে যেই সময় আমার আর এল টাইপের কম্বিনেশন থাকবে তখন আমার যে ইম্পিডেন্সের ইকুয়েশন হবে সেটা হচ্ছে এইটা বসায় আমাদেরকে তখন ম্যাথ করতে হবে। সিম্পলি রেজিস্টিভের জন্য আমরা যেমন লিখতাম জেড ইজ ইকুয়াল টু আর অ্যাঙ্গেল 0, সিম্পলি ইন্ডাক্টরের ক্ষেত্রে যেমন আমরা লিখতাম ওমেগা এল অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 90, সিম্পলি জেড এর ক্ষেত্রে আমরা যেটা লিখতাম 1 ডিভাইডেড বাই ওমেগা সি সামথিং 90 ডিগ্রি, এরকম ভাবে যেমন আমরা লিখতাম, তেমনি আর এল সার্কিটের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু আপনাকে লিখতে হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, আর এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে tan ইনভার্স ওমেগা এল ডিভাইডেড বাই আর। এটা দিয়ে তখন আমাকে বের করতে হবে। এই পাওয়ার অ্যাঙ্গেলটা নিচেও আছে, তো আমি নিচে গেলে পাওয়ার অ্যাঙ্গেলটা দেখাবো, আবার এখানে দরকার নেই।
P is equal to I যদি আমি পাওয়ার গ্রাফ বের করি, সো V is equal to Vm sin omega t plus theta আর I is equal to Im sin omega t। sin A plus B এর সূত্র হচ্ছে sin A into cos B plus cos A into sin B। ওই সূত্রটা বসায় আপনি যদি এই পুরো ইকুয়েশনটাকে ভাঙেন তাহলে যেটা দাঁড়ায়, এখানে সাইন আর সাইনে গুণ করলে ঠিক আছে। আচ্ছা, এখানে সাইন থিটা এই পোর্শনটুকুকে যদি আমি এই বাইরের সাইন থিটাটা দ্বারা গুণ করি তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি কস থিটা আসে, আর এই পোর্শনটুকুকে যদি আমি এই অংশটুকুর সাথে আলাদাভাবে গুণ করি তাহলে সাইন থিটা কস থিটা ইন্টু মানে সাইন ওমেগা টি কস ওমেগা টি ইন্টু সাইন থিটা আসে। আলটিমেটলি আমি বাইরে একটা 2 কমন নিব যাতে আমি এই উভয় পাশে 2 লিখতে পারি। সো উভয় পাশে যদি আমি 2 গুণ করি তাহলে এটা 2 সাইন স্কোয়ার থিটা সূত্রে চলে যায়। 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস টুয়াইস থিটা, আর এটা 2 সাইন এ ইন্টু কস এর সূত্রে চলে যায়, অর্থাৎ সাইন টুয়াইস থিটা সূত্রে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন টুয়াইস থিটা। সো এইভাবে যদি লিখি তাহলে ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে Vm Im ডিভাইডেড বাই 2, এই cos থিটা 1 দিয়ে গুণ করলাম আর এইটুকু অংশকে এটার সাথে গুণ করলাম, তাহলে Vm Im ডিভাইডেড বাই 2 cos থিটা, মাইনাস চিহ্নটা থাকলো, এইটুকুকে আবার এটা দিয়ে গুণ করলে Vm Im ডিভাইডেড বাই 2 cos 2 ওমেগা টি ইনটু হচ্ছে cos থিটা গেল, আর এই পাশের যে অংশটুকু sin 2 ওমেগা টি ইনটু sin থিটা এটা জাস্ট Vm Im ডিভাইডেড বাই 2 এর সাথে গুণ করলাম। এই টোটাল যে ইকুয়েশনটা সেটাই কিন্তু হচ্ছে গিয়ে RL সার্কিটের ক্ষেত্রে তার পাওয়ার গ্রাফ। RL সার্কিটের ক্ষেত্রে তার পাওয়ার হচ্ছে Vm Im ডিভাইডেড বাই 2 cos থিটা মাইনাস Vm Im ডিভাইডেড বাই 2 cos 2 ওমেগা টি cos থিটা প্লাস Vm Im ডিভাইডেড বাই 2 sin 2 ওমেগা টি sin থিটা। এখন কথা হচ্ছে এই গ্রাফে এই সাইনে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম যে অনেকগুলো অংশ থাকে, এই গ্রাফে অনেকগুলো অংশ দেখা যাচ্ছে যেখানে বোঝা যাচ্ছে যে এইটা একটা কনস্ট্যান্ট, এটাতে কোনো ওমেগা টি নাই, সো এটা একটা কনস্ট্যান্ট, এইটার জায়গায় একটা ওমেগা টি আছে 2 ওমেগা টি, অর্থাৎ এটা টাইম ভ্যারিং কজ ওয়েভ, আর এটা একটা টাইম ভ্যারিং সাইন ওয়েভ যার অ্যামপ্লিটিউড, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে Vm Im ডিভাইডেড বাই 2 cos থিটা আর এই ওয়েভটার অ্যামপ্লিটিউড হচ্ছে Vm Im ডিভাইডেড বাই 2 sin থিটা। সো এরা হচ্ছে টাইমের পার্সপেক্টিভে ভ্যারিং, এও হচ্ছে টাইমের পার্সপেক্টিভে ভ্যারিং, বাট এ হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। সো এই অংশটুকুকে এখান থেকে যদি আপনি কমন নেন, এই অংশটুকু আগে দেখেন, এই অংশটুকু থেকে যদি Vm Im ডিভাইডেড বাই 2 ইনটু cos থিটা যদি কমন নেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় 1 মাইনাস cos 2 ওমেগা টি, অর্থাৎ পাওয়ারের এই অংশটুকু কন্টিনিউয়াস কিন্তু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। পাওয়ারের এই অংশটুকু হচ্ছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, কারণ আমরা জানি 1 মাইনাস cos 2 ওমেগা টি আমাদের রেজিস্টিভ লোডের ক্ষেত্রেও ছিল। সো এই অংশটুকু কিন্তু আজীবনই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, যেহেতু এটা টাইমের পার্সপেক্টিভে ভ্যারিং এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার। একটা হচ্ছে রিয়েল পাওয়ার, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার। যেমন রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আপনারা যে উপরে পাওয়ারটা দেখছিলেন রেজিস্টিভ লোডের ক্ষেত্রে যখন আমরা এই আকারে লিখতাম Vm Im ডিভাইডেড বাই 2 1 মাইনাস cos 2 ওমেগা টি, ওটা কিন্তু রিয়েল পাওয়ার, বাট ওটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার। আর রেজিস্টিভ লোডের ক্ষেত্রে যখন সিম্পলি অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার বের করছি তখন কিন্তু আমরা যেটা করছিলাম যে এভারেজটা বের করে নিছিলাম, সো তখন আসছিল হচ্ছে Vm Im ডিভাইডেড বাই 2, ওটা বলতেছিলাম হচ্ছে রিয়েল পাওয়ার, আর এটাকে বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার, কারণ প্রত্যেক মুহূর্তে এই পাওয়ারটা কিন্তু বেসিক্যালি চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার। বাট রিয়েল পাওয়ার কেন বলতেছি, কারণ এই টোটাল পাওয়ারটাই কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, কারণ এটা 0 থেকে উপরে পজিটিভ দিকে। কেউ একজন মেবি আনমিউট হয়ে আছেন, সে একটু মিউট হন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আপনারা একজন মনে হয় মিউট হয়ে নাই, একটু কাইন্ডলি মিউট হন তো। রোল 73 মেবি আপনি নাকি? রোল 23 ম্যাম। দাঁড়ান তো বাইর করিয়ে দে। ওইও এই যে আচ্ছা, সো এটা বললাম ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার, আর এই যে পোর্শনটুকু Vm Im ডিভাইডেড বাই 2 sin 2 ওমেগা টি sin থিটা, এই পোর্শনটুকু কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে,
আপনারা যদি বোঝেন এই পোর্শনটুকু কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাবে, কারণ এটা একটা সাইন ওয়েভ যে উপরে নিচে এরকম করতেছে, টোটালি আলটিমেটলি সে কিন্তু জিরো হয়ে যাবে। সো এই জিনিসটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার, আমরা জানি যে ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ যেখানে থাকে, ইন্ডাক্টর বা ক্যাপাসিটর যেখানে থাকে ওখানে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে, আর রেজিস্টার যেখানে থাকে সেখানে রিয়েল পাওয়ার থাকে। সো এখানে যেহেতু আর এল দুইজনই আছে সেহেতু এখানে রিয়েল পাওয়ারও থাকবে, রিঅ্যাক্টিভ পাওয়ারও থাকবে। সো আমরা ওই পোর্শন গুলাকেই বের করতেছি, কতটুকু অংশ রিয়েল পাওয়ার, কতটুকু অংশ রিঅ্যাক্টিভ পাওয়ার। সো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু, আর এই যে টোটাল ভ্যালুটা এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার, যেহেতু এখানে টাইম ভ্যারিং কম্পোনেন্ট আছে। বাট এইটুকুকে কেন ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার বলতেছি, কারণ এই টোটাল অংশটুকু যদি আপনি নেন তাহলে দেখবেন এখানে 1 মাইনাস cos 2 ওমেগা টি টার্ম থাকে। সো আলটিমেটলি এটার ভ্যালু সবসময় গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 আসে। সো দ্যাটস ওয়াই এটাকে রিয়েল পাওয়ার বলবো, বাট ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার বলবো। এটা গেল একটা। আর আরেকটা হচ্ছে এই পাশের যে অংশটা, এই অংশটুকুকে আমরা কি বলবো, এই অংশটুকুকে বলবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার। এই অংশটুকুকে বলবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার, কারণ এই টাইমের পার্সপেক্টিভে ভ্যারি করতেছে এবং আলটিমেটলি এটা কিন্তু কোনো পজিটিভ ভ্যালু না, এ উপরে নিচে অর্থাৎ পজিটিভ নেগেটিভ এইভাবে ভ্যারি করতে থাকবে। সো দ্যাটস ওয়াই একে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন আমরা বের করব আমাদের অ্যাকচুয়াল রিয়েল পাওয়ার আর অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার কত। সো এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার আমরা কিভাবে বের করি, টোটাল পাওয়ারের যেই কার্ভটা থাকে তাকে আমরা 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিই। সো আলটিমেটলি এই পাওয়ারের ইকুয়েশনটাকে, এই যে ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা আই এম সাইন ওমেগা টি, এটাকে যদি আপনি 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করেন, অর্থাৎ টোটাল পাওয়ার কার্ভ অর্থাৎ অ্যালজেব্রিক সাম অফ এরিয়া, পাওয়ার কার্ভের এরিয়া ডিভাইডেড বাই টোটাল লেন্থ করলে আলটিমেটলি এটার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে ভিএম আই এম ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা বোঝা খুবই সহজ। এই cos 2 ওমেগা টি টার্মের যদি কখনো আপনি ইন্টিগ্রেশন করেন, এই cos 2 ওমেগা টি টার্মটা তো উপরে নিচে অ্যাকচুয়ালি এইভাবেই আছে, সেটা 0 হয়ে যাওয়ার কথা। টোটাল টাইম পিরিয়ডে এই অংশটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। আবার টোটাল টাইম পিরিয়ডে sin 2 ওমেগা টি যেখানে আছে ওই অংশটা টোটালি 0 হয়ে যাবে, কারণ এটা একটা কমপ্লিট সাইন ওয়েভ, এটা একটা কমপ্লিট কজ ওয়েভ, যার ম্যাগনিটিউড হচ্ছে ভিএম আই এম ডিভাইডেড বাই 2 cos থিটা। সো আলটিমেটলি যেই কনস্ট্যান্টটা থাকে সে হচ্ছে এটা ভিএম আই এম ডিভাইডেড বাই 2 cos থিটা। এটাই হচ্ছে গিয়ে সেই অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, অর্থাৎ এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার যেটা আরএল সার্কিটের ক্ষেত্রে কনজিউমড হচ্ছে সেটা হচ্ছে ভিএম আই এম ডিভাইডেড বাই 2 cos থিটা। এবং এই অংশটুকুকে কেন আমি ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার বলতেছিলাম ওটাও এখানে লেখা আছে, এই পাশে ব্র্যাকেটে আমি এটাও লিখে দিছি, cos 2 ওমেগা টি আর sin 2 ওমেগা টি টার্ম এই দুইজন অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 হয়ে যাবে যখন আমি ওভারঅল সাইকেল এদেরকে করব, কারণ এটা একটা কমপ্লিট কজ ওয়েভ, এটা একটা কমপ্লিট সাইন ওয়েভ, পজিটিভ নেগেটিভ ক্রিস ক্রস চলে গিয়ে আলটিমেটলি এরা থাকবে না। আর এদেরকে ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার কেন বলতেছি, কারণ অবশ্যই এই পোর্শনটুকু সবসময় হচ্ছে একটা পজিটিভ ভ্যালু দিবে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে রিয়েল পাওয়ার, এর কোনো নেগেটিভ ভ্যালু নাই, ঠিক আছে। আর রিয়েল পাওয়ারকে আমরা যেটা বলি, রিয়েল পাওয়ার হচ্ছে আমরা সবসময় ওয়াটে প্রকাশ করি, এবং রিয়েল পাওয়ারকে এসি সার্কিটের ক্ষেত্রে পি দিয়ে ডিনোট করা হয়, পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা। কস থিটার উপাংশকে বলা হয় রিয়েল পাওয়ার, আর সাইন থিটার উপাংশকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার, ভি আই সাইন থিটা। এগুলো আস্তে আস্তে দেখবেন। একটা হচ্ছে রিয়েল পাওয়ারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যার ইউনিট হচ্ছে ওয়াট, আর রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যার ইউনিট হচ্ছে var। আর আরেকটা হচ্ছে সিম্পলি অ্যাপারেন্ট পাওয়ার, ভি আই, কোনো সাইন বা কজের উপাংশ না, সিম্পলি ভি আই। এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট পাওয়ার, এটার ইউনিট হচ্ছে ভিএ, শুধুমাত্র ভোল্ট অ্যাম্পিয়ার। এই তিন ধরনের পাওয়ার এসি সার্কিটে কাজ করে, একটা হচ্ছে রিয়েল পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু সিম্পলি ভি আই। এটা দেখবো একটু পরেই দেখবো। আচ্ছা, সো ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার কাকে বলতেছি, এই সাইনের যে উপাংশটা এটাকে আমরা বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস একে রিঅ্যাক্টিভ পাওয়ার কেন বলতেছি, কারণ এই পোর্শনটুকু টোটালি যেটা করতেছে শুধুমাত্র আমার এলিমেন্ট আর আমার সোর্সের মধ্যে শুধুমাত্র সুইং করতেছে, এর আর কোনো কাজ নাই, টোটালি 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি যখন আমি ওভার দি ভ্যালু পিরিয়ডে এর ইন্টিগ্রেশন নিচ্ছি। বাট আমি অ্যাকচুয়াল, এটা তো ইনস্ট্যান্টেনিয়াস কারণ sin 2 ওমেগা টি আছে, বাট অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার কি, অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার জিনিসটা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি যেই ম্যাগনিটিউডটা শো করতেছে, এই সাইন ওয়েভটা অ্যাকচুয়ালি যেই ম্যাগনিটিউডটা শো করতেছে সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার, নট ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে এই সাইন ওয়েভের ম্যাগনিটিউড কত, ভিএম আই এম ডিভাইডেড বাই 2 cos থিটা। সো আলটিমেটলি ভিএম আই এম ডিভাইডেড বাই 2 sin থিটা। সো আলটিমেটলি ভিএম আই এম ডিভাইডেড বাই 2 sin থিটা যেটা, এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। যেটা আমি বললাম রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এর ইউনিট হচ্ছে ভিএআর, আর রিয়েল পাওয়ারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যার ইউনিট হচ্ছে ওয়াট।
আর এই দেখেন রিয়েল পাওয়ার হচ্ছে একটা কজের উপাংশ আর এই রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে একটা সাইনের উপাংশ, এবং এখান থেকে সুন্দর করে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল সেট করা যায়। যেমন নিচে হচ্ছে রিয়েল পাওয়ারকে সেট করা হয়, যেহেতু এদের দুজনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স আছে, সো নিচে হচ্ছে গিয়ে রিয়েল পাওয়ার লিখলাম, আর লম্বালম্বি ভাবে হচ্ছে এদের দুইজনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স করে রিয়েল পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার লিখলাম। অর্থাৎ এইটুকু পোর্শন হচ্ছে আমার পি আর এই পোর্শনটুকু হচ্ছে আমার কিউ। আর এদের যেই অতিভুজটা পাওয়া যাবে, এটাকে যদি আপনি রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করেন, তাহলে আলটিমেটলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। আলটিমেটলি vm im ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হয়ে যাবে। রুট আর স্কয়ার কাটাকাটি চলে যে থাকবে হচ্ছে vm im ডিভাইডেড বাই 2। এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল, যেটার এই পোর্শনটুকু রিপ্রেজেন্ট করে রিয়েল পাওয়ার, এই পোর্শনটুকু রিপ্রেজেন্ট করে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এই পোর্শনটুকু রিপ্রেজেন্ট করে অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার এটাকে বলা হয় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। পি কিউ এস এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে এদেরকে রিপ্রেজেন্ট করা যায়। আর কিউ এর ইউনিটটা ওরকম কেন? কিসের ইয়াটা ওরকম কেন আবার বলেন? কিউ 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 হ্যাঁ, কিউটা এরকম কেন বুঝি নাই। ভিএম আইএম ডিভাইডেড বাই 2 না, কিউ এর ইউনিট হচ্ছে ভিএআর কেন? ভিএআর হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ভোল্ট অ্যাম্পিয়ার এটাকে রিঅ্যাক্টিভ পাওয়ার বোঝানোর জন্য ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ বলা হয়, মানে var ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার। আর যেটা শুধুমাত্র আমার অ্যাপারেন্ট পাওয়ার, ওটাকে ভোল্ট অ্যাম্পিয়ার লেখার অর্থ হচ্ছে এটা সিম্পলি ভিএ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভোল্ট অ্যাম্পিয়ার, কারণ এখানে শুধু ভোল্টেজ আর কারেন্ট থাকে, সো ভোল্ট অ্যাম্পিয়ার। আর যেটা রিয়েল পাওয়ার, এটার ইউনিট হচ্ছে ওয়াট, কারণ অ্যাকচুয়াল ওয়ার্কটা এটাই, অ্যাকচুয়াল কাজটা বা অ্যাকচুয়াল কনজিউমড পাওয়ারটা এটাই, যেটা হচ্ছে ওয়াট পাওয়ার। ঠিক আছে, আচ্ছা এইটা গেল তার পাওয়ার ওয়েভ। এই পাওয়ার কার্ভটা ফার্স্টে আমি যেটা ড্র করে নিছি সেটা হচ্ছে এখানে আপনাদের ওই যে আগের ভ্যালুর মতো আপনারা 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি আস্তে আস্তে কজের ভ্যালু বসায় 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 ভ্যালুটা দেখতে পারেন। আলটিমেটলি আপনাকে এই গ্রাফ আঁকতে হবে, এই গ্রাফটা একটু দেখেন আপনারা এটার ভ্যালুটা কেমনে আসছে। যদি আপনারা একেবারেই না বুঝেন তখন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সিম্পলি কেমনে আঁকছি ওটা একটু বলে দিই। প্রথমে আমি আমার দুইটা অংশ থাকার কথা, একটা হচ্ছে কজ ওয়েভ থাকার কথা, একটা সাইন ওয়েভ থাকার কথা, যাদের একজনের অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা আর আরেকজনের অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 সাইন থিটা। সো দ্যাটস ওয়াই আমি দুইটা অ্যামপ্লিটিউড আগে একদম ডিনোট করে নিছি, একটা হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা আর আরেকটা হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 সাইন থিটা। এই দুইটা অ্যামপ্লিটিউড আগে ঠিক করে নিছি। ঠিক করে নেওয়ার পর আমার ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা কার সাথে ছিল? ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা ছিল হচ্ছে কস যে ওয়েভটা তার সাথে ছিল। সো দ্যাটস ওয়াই আমি এখানে, আর এটার সামনে কিন্তু নেগেটিভ চিহ্ন ছিল, সো দ্যাটস ওয়াই আমি এখানে একটা কস ওয়েভ আঁকছি। এই যে আমার কস ওয়েভটা, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা। একটু মুছি। আচ্ছা, এরপরে যে কাজটা করছি, আমার সাইন ওয়েভ যেটা ছিল, এই যে সাইন ওয়েভটা, সেটা ছিল ভিএম আইএম ডিভাইডেড বাই 2 সাইন থিটা অ্যামপ্লিটিউডে। সো দ্যাটস ওয়াই, আর এটার সামনে পজিটিভ, সো দ্যাটস ওয়াই এখানে একটা সিম্পল সাইন ওয়েভ ড্র করছি, যেটা হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 সাইন থিটা আকারে। আর পাওয়ারে আরেকটা অংশ ছিল, সেই অংশটা হচ্ছে গিয়ে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা কনস্ট্যান্ট অংশ, অর্থাৎ ডিসির মতো একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো আলটিমেটলি ওটাও আমি এখানে ড্র করে দেখাইছি, এই যে লম্বা যেই দাগটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ভিএম আইএম ডিভাইডেড বাই 2 কস থিটা। এরপরে আমরা আগের মতো এই বড় ইকুয়েশনটাতে যদি ধরেন একবার 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি এভাবে বসান, তাহলে আলটিমেটলি এই অ্যাঙ্গেল গুলা পাওয়া যাবে যেগুলো আমি এইমাত্র বসাইলাম, অর্থাৎ ভ্যালু গুলা পাওয়া যাবে। ঠিক আছে, এইটা বইয়ে আপনারা দেখতে পারেন, করকোরানের বইয়ে এটার কিছুটা বর্ণনা দেওয়া আছে। আলটিমেটলি এই পাওয়ার গ্রাফের বর্ণনাটা তো আর এইভাবে আসে না, যেটার প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত আসছে ওটা আমাকে বের করে দেখো, আলটিমেটলি বলে যে পাওয়ার গ্রাফটা ড্র করো। সো এটার গ্রাফের বিবরণটা আপনারা করকোরানের বই, কারো যদি বেশি ইচ্ছা থাকে তাহলে পাওয়ার গ্রাফটা বোঝার জন্য, তাহলে আপনারা করকোরানের বইটা একটু দেখতে পারেন। ম্যাম অ্যামপ্লিটিউড তো সেম দুই ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, অ্যামপ্লিটিউড সেম। সো যেটা হচ্ছে সেটা পাওয়ার গ্রাফের বর্ণনাটা শুধু যদি কেউ দেখতে চান তাহলে আপনারা ওটা করকোরানের বই দেখতে পারেন। এটা এত ব্রিফলি কোথাও বর্ণনা করা নাই, কারণ আলটিমেটলি অ্যাঙ্গেল গুলা বসায় 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 দেখতে হবে, ডিগ্রি গুলা। সো আলটিমেটলি এত ভাঙায় কোথাও করা হবে না, খুবই স্বাভাবিক। জাস্ট পাওয়ার গ্রাফটা দেখাইছে যে গ্রাফটা এরকম আসার কথা। এর কিছু, যেহেতু এটা রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর দুইটাই আছে, সো এখানে রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার দুইটাই থাকবে। কথা হচ্ছে এটা, অর্থাৎ উপরে পজিটিভ অংশ বেশি থাকবে অবভিয়াসলি, বাট এর কিছু রিঅ্যাক্টিভ পাওয়ারও থাকবে, নিচেও থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে একটা ম্যাথ দেখায়। অনেকক্ষণ থিওরিটিক্যাল জিনিসপত্র পড়ছি, মাথা মুখে সব গরম হয়ে যাচ্ছে।
এবার একটা ম্যাথ দেখি। ম্যাথে যেটা বলা হয়েছে, হোয়াট ইজ দি ইম্পিডেন্স অফ 15 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর, অর্থাৎ ক্যাপাসিটরের ক্ষেত্রে তার ইম্পিডেন্স বের করতে বলা হয়েছে যখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 আর যখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 250। আর বলা হয়েছে যদি 50 সাইকেল সাইনোসয়েডাল বলে দিছে, সাইনোসয়েডাল ভোল্টেজ 50 সাইকেল ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ভ্যালু অফ 200 ভোল্ট অর্থাৎ ভিএম বলা আছে, তাহলে হোয়াট উইল বি দি কারেন্ট। আচ্ছা, কারেন্ট বের করতে বলছে, তার মানে আগে আমাকে ইম্পিডেন্স বের করতে বলছে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সি 25 আর যখন ফ্রিকোয়েন্সি 250। আর পরবর্তীতে বলা হয়েছে 25 সাইকেলের জন্য সাইনোসয়েডাল ওয়েভের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, ম্যাক্সিমাম ভ্যালু বলতে কিন্তু অ্যাম্পলিটিউডটা অর্থাৎ 200 হয়, তার মানে ভিএম এটা, তাহলে কারেন্টের ইকুয়েশনটা বের করো। কিভাবে বের করলাম আগে একটু দেখি। যেহেতু ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা জানি জেড ইজ ইকুয়াল টু এক্সি থাকে, সো দ্যাটস ওয়াই আমি এক্সি ইজ ইকুয়াল টু কি জানি 1 ডিভাইডেড বাই ওমেগা সি। তাহলে 1 ডিভাইডেড বাই ওমেগা সি মানে কি 1 ডিভাইডেড বাই 2 পাই এফ সি। ফ্রিকোয়েন্সি প্রথমে 25 হার্টজের জন্য, তারপর 250 হার্টজের জন্য। তো ফার্স্টে 25 হার্টজের জন্য বের করে নিচ্ছি 1 ডিভাইড বাই 2 পাই এফ সি, 2 পাই 25 হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া ছিল 15 মাইক্রোফ্যারাডে, ওটাকে ফ্যারাডেতে কনভার্ট করে নেওয়ার কারণে ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখছি। মাইক্রোফ্যারাডে ভ্যালু ছিল, ওটাকে ফ্যারাডেতে কনভার্ট করে নিছি। সো আলটিমেটলি এটা কিন্তু সবসময় মনে রাখেন, যেমন রেজিস্ট্যান্সের ভ্যালু ওহমে, তেমনি জেড এর ভ্যালু আজীবন ওহমে, তেমনি এক্সির ভ্যালু সবসময় ওহমে, এক্সেল এর ভ্যালু সবসময় ওহমে, কারণ এরা কিন্তু সবই হচ্ছে বেসিক্যালি ওই যে বাধাটা কারেন্টের ক্ষেত্রে রেজিস্ট্যান্স। সো এদের প্রত্যেকেরই কিন্তু ভ্যালু হচ্ছে ওহমে, এটা মনে রাখেন, ঠিক আছে? এদের প্রত্যেকের ভ্যালুই কিন্তু ওহমে হবে। ভোল্টেজের যেমন ভোল্ট, কারেন্টের যেমন অ্যাম্পিয়ার, তেমনি রেজিস্ট্যান্সের যেমন ওহম, জেড, এক্সি, এক্সেল প্রত্যেকের ইউনিট কিন্তু ওহমে। এটা বের করলাম প্রথমে 25 হার্টজের জন্য, এরপরে যেটা বের করব 250 হার্টজের জন্য বের করব। সো 250 হার্টজের জন্য এক্সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 পাই এফসি, আলটিমেটলি দুইজনের জন্য বের করলাম। সো এই যে আমি বলছিলাম যে ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু তখন আর আমরা চিন্তা করব না, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ডিরেক্ট তখন লিখে দিব। তার মানে আমি ZC ইজ ইকুয়াল টু এই উপরের জন্য কত লিখে দিছি দেখেন, ZC ইজ ইকুয়াল টু XC অ্যাঙ্গেল আমরা জানি, যখন সিম্পলি ক্যাপাসিটিভ লোড থাকে তখন XC অ্যাঙ্গেল -90 ডিগ্রি, আর যখন সিম্পলি ইন্ডাকটিভ লোড থাকে তখন XC অ্যাঙ্গেল হচ্ছে +90 ডিগ্রি, এইভাবে লিখি, তাই না? আর যখন রেজিস্টিভ সার্কিট হয় তখন আর অ্যাঙ্গেল 0 লিখি। এগুলা কিন্তু ওই উপরের প্রুফগুলা পড়ে না আসলে আপনি জানতে পারবেন না। সো এই ম্যাথগুলা করার জন্য অবশ্যই আপনার উপরের প্রুফগুলা জানা থাকতে হবে। XC অ্যাঙ্গেল -90 ডিগ্রি, সো 425 XC এর ভ্যালু বের করলাম। সো আমার প্রথম কোশ্চেনটা সলভ করা শেষ, যে আমার ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে 15 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটরের জন্য একবার 25 হার্টজ ফ্রিকোয়েন্সিতে আর একবার 250 হার্টজ ফ্রিকোয়েন্সিতে তার ইম্পিডেন্স বের করতে বলা হয়েছিল, অর্থাৎ ZC বের করতে বলা হয়েছিল। ওই কাজ আমার শেষ। এখন আমাকে বলা হয়েছে একটা ভোল্টেজ ওয়েভ দেওয়া আছে যেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, সাইনোসয়েডাল ওয়েভ বলা হয়েছে, আর তার অ্যাম্পলিটিউড বলা হয়েছে 200, অর্থাৎ ভিএম সাইন ওমেগা টি, অর্থাৎ 200 সাইন ওমেগা টি যদি আমি লিখি, আমার কত ফ্রিকোয়েন্সির জন্য বলছিল, শুধুমাত্র 25, এই ক্ষেত্রে বলছে শুধুমাত্র 25 ফ্রিকোয়েন্সির জন্য কারেন্টের ওয়েভটা মানে কারেন্টের ইকুয়েশনটা বের করো। সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এফ ইজ ইকুয়াল টু 25। আলটিমেটলি ভোল্টেজের ইকুয়েশন যদি এটা আসে, তাহলে আমি কারেন্ট আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড, I is equal to V divided by Z। এটাকে কেমনে লিখলাম? এটাকে লিখলাম হচ্ছে V এর অ্যাম্পলিটিউড হচ্ছে গিয়ে 200, আর 25 হার্টজের জন্য আমার Z ভ্যালু ছিল হচ্ছে 425। আচ্ছা, যদি এটা থাকে তাহলে আমার V এর অ্যাঙ্গেল হচ্ছে 157T, এটা হচ্ছে আমার V এর অ্যাঙ্গেল 157T, আর আমার Z এর অ্যাঙ্গেল অর্থাৎ নিচে Z এর অ্যাঙ্গেল ছিল -90 ডিগ্রি, ওটা উপরে গেলে আলটিমেটলি হয়ে যাবে +90 ডিগ্রি। এখন কেউ যদি এদেরকে ডিভিশন আকারে লিখে রাখেন তাতেও হবে, কেউ যদি এদেরকে ডিভিশন আকারে লিখে রাখেন তাইলেও হবে। কথাটা বোঝা গেল? ডিভিশন আকারে বলতে কেউ যদি এটাকে এমনে লিখে রাখেন, উপরে লিখে রাখেন শুধুমাত্র 200 সাইন 157T, আর নিচে যদি লিখে রাখেন 425 অ্যাঙ্গেল দিয়ে -90 ডিগ্রি, এতেও কোনো সমস্যা নেই। পরীক্ষায় যে নিচেরটা এই লাইনটা লিখবেন সে যেই মার্কস পাবেন, যে এই লাইন লিখবেন সেও সেম মার্কসই পাবেন। আলটিমেটলি এরা সেম জিনিসই রিপ্রেজেন্ট করতেছে, এই অ্যাঙ্গেলটা উপরে গেলে হয়ে যাচ্ছে হচ্ছে +90 ডিগ্রি। ম্যাডাম, অ্যাঙ্গেলটা কি সাইনের মধ্যে ডিরেক্ট আমরা ঢুকাই দিতে পারবো? হ্যাঁ, কারণ এটা তো সাইন ওয়েভের জন্যই,
সাইন ওয়েভের জন্যই আপনি ভোল্টেজ কারেন্ট এগুলা বের করতেছেন না, সো আলটিমেটলি তো অ্যাকচুয়ালি দুইজন সাইন ওয়েভই হবে। ভোল্টেজের যে ইকুয়েশন আপনি সাইন দিয়ে বের করতেছেন ওটাই তো এখানে আপনি কারেন্টের জন্য বের করতেছেন, তাই না, যে ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আলটিমেটলি কারেন্টও তো একটা সাইন ওয়েভই আসবে, বা জি। কজ, আমি +90 বা -90 অনুযায়ী ডিপেন্ড করবো ওটা কি কজ ওয়েভ আসতেছে না সাইন ওয়েভ আসতেছে, তাই না। বাট আলটিমেটলি দুইজনকে তো আপনাকে ওয়েভেই রিপ্রেজেন্ট করতে হবে, এসির আউটপুট এসি হবে। এর পরের যেটা সেটা হচ্ছে আরএলসি। আরএলসিটা একদম সেম আরএল সার্কিটের হুবহু, তাই খুব একটা কঠিন না। আরএল সার্কিট একবার করে আসলে আরএলসি খুব ইজিলি পারা যায়। এর আগে যেটা ছিল শুধুমাত্র আমার আর এর জন্য ভিআর ছিল আর এল এর জন্য আমি ভিএল নিছি, এখানে জাস্ট একজন যোগ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ভিসি। অর্থাৎ এখানে এখন 3টা ড্রপ হচ্ছে, আগে আমার 2টা ড্রপ ছিল। সো এখন আমি প্রত্যেকের ড্রপটা আগে ইন্ডিভিজুয়ালি বের করে নিছি। আমরা জানি ভিআর ইজ ইকুয়াল টু আই আর, বসালাম ভিএল ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই ডিভাইডেড বাই ডিটি। এই পর্যন্ত কিন্তু আগের অংশটুকুই, এই পর্যন্ত আগের অংশটুকু, শুধু এখানে একটা সি অ্যাড হয়েছে। তো সি এর ক্ষেত্রে আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিটি। আপনাদের যদি ইকুয়েশনটা মনে থাকে, আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুয়েশনটাকে জাস্ট এইভাবে লিখছিলাম, ডি ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। তো ওখান থেকে ভিটাকে যদি এই পাশে নিয়ে আসেন, আলটিমেটলি 1/c ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিটি। এটাকে যদি ইন্টিগ্রেট করেন তাহলে সাইনকে করলে মাইনাস কস, আর এই ওমেগাটা যেহেতু কনস্ট্যান্ট ওটা নিচে চলে আসবে, আলটিমেটলি -im ডিভাইডেড বাই ওমেগা সি কস ওমেগা টি আসে। এখন এই কাজটাই আমি করব, যেটা হচ্ছে আমি কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে ভি ইজ ইকুয়াল টু, একটু আগে আরএল সার্কিটের জন্য আপনি লিখছেন শুধু ভিআর প্লাস ভিএল, আর এই সার্কিটের জন্য আমরা 3টা ড্রপকে কনসিডার করব, ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি। এখন দেখেন তো ব্যাপারটা কি দাঁড়ায়, সাইনের কম্পোনেন্ট হচ্ছে শুধুমাত্র আরআইএম, আর কজের কম্পোনেন্ট কিন্তু দুইজন। কজের কম্পোনেন্ট হচ্ছে ওমেগা এল -1/ওমেগা সি ইন্টু আইএম। এইটা এখন হয়ে যাবে হচ্ছে কজের উপাংশ, আর এইটা এখন হয়ে যাবে হচ্ছে সাইনের উপাংশ। একটু আগে আরএল সার্কিটের মধ্যে শুধুমাত্র ওমেগা এল ইন্টু আইএম ছিল কজের উপাংশ, এখন যেহেতু আমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর দুইজনই আছে, এখন কজের উপাংশ হয়ে গেছে ওমেগা এল -1/ওমেগা সি ইন্টু আইএম। সিমিলারলি আগের মতো আমি ট্রায়াঙ্গেলটা ড্র করব কজের উপাংশ আর সাইনের উপাংশ নিয়ে। সো নিচে লিখলাম হচ্ছে আরআইএম, এর আগে এই লম্ব বরাবর মানে কজের উপাংশটা আমরা লিখেছিলাম শুধুমাত্র ওমেগা এল, যেটা এখন হয়ে গেছে হচ্ছে ওমেগা এল -1/ওমেগা সি, এই অংশটুকু ওমেগা এল -1/ওমেগা সি ইন্টু আইএম। সো এইটাকে যদি আমি অতিভুজ লিখি তাহলে √r² প্লাস ওমেগা এল -1/ওমেগা সি স্কোয়ার আইএম হোল স্কোয়ার হয়। সো ওটাকে আমি অ্যাকচুয়ালি রুট থেকে বের করে আনছি। সো এখান থেকে আমি কস থিটা বের করতে পারবো, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ওটাই করলাম। আর এখানে থিটা জিনিসটা কি হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সো ওমেগা এল -1/ওমেগা সি ডিভাইডেড বাই আর। জাস্ট কিছুই না, এখন প্রত্যেকটা জায়গায় যেখানে শুধুমাত্র ওমেগা এল ছিল ওখানে -1/ওমেগা সি, ওমেগা এল -1/ওমেগা সি হচ্ছে। আগের মতোই আমি এই উভয় পক্ষকে যেটা করব √r² প্লাস ওমেগা এল -1/ওমেগা সি স্কোয়ার দিয়ে ভাগ করব, কারণ আমি কি করতে চাচ্ছি, এদেরকে আবার ওই সাইনে ইন্টু কজে প্লাস কজে ইন্টু সাইন বি আকারে নিয়ে আসতে চাচ্ছি। সেম আরএলটা, আরএল যদি কেউ সলভ করে আসেন তাহলে এই আরএলসি করতে কোনো কষ্টই হবে না। আরএল এর যেই সব জায়গায় শুধুমাত্র ওমেগা এল ছিল, আরএলসির ওই সব জায়গায় জাস্ট ওমেগা এল -1/ওমেগা সি হবে, আর পুরা হুবহু সবকিছু সেম। সো আলটিমেটলি এই ইকুয়েশনটাকে সলভ করলে যেটা আসে সাইন ওমেগা টি প্লাস থিটা, আলটিমেটলি এটা দেখছেন পুরো আগের ইকুয়েশনটাই, কিন্তু এটা পুরো আগের ইকুয়েশনটাই, ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা হুবহু আগের ইকুয়েশনটা। জাস্ট কি চেঞ্জ বলেন, এই ভিএম এর যে অ্যামপ্লিটিউডটা সেটা চেঞ্জ, কারণ আগে ভিএম এর অ্যামপ্লিটিউড ছিল r² প্লাস ওমেগা এল স্কোয়ার, আর এখন হয়ে গেছে r² প্লাস ওমেগা এল -1/ওমেগা সি হোল স্কোয়ার। আর থিটার ভ্যালুটা অবশ্যই চেঞ্জ হবে, কারণ আগে থিটা ছিল শুধুমাত্র tan ইনভার্স ওমেগা এল ডিভাইডেড বাই আর, আর এখন থিটা হচ্ছে ওমেগা এল -1/ওমেগা সি ডিভাইডেড বাই আর। সো এটাকে যদি ড্র করেন আগের মতোই আসবে, একটা কারেন্ট ওয়েভ ড্র করবেন, একটা ভোল্টেজ ওয়েভ, তার থেকে থিটা ডিগ্রি আগে ড্র করতে হবে। আবার জেড যদি বের করি, জেড আরএলসি কথাটার অর্থ হচ্ছে আরএলসি সার্কিটের জন্য আমি জেড বের করতেছি। জিনিসটা খেয়াল করেন, আগেরটা হুবহু রিপিট আসছে, আগেরটা যদি মনে থাকে আগেরটা এরকম ছিল r² প্লাস ওমেগা এল স্কোয়ার, আর অ্যাঙ্গেল ছিল হচ্ছে tan ইনভার্স শুধুমাত্র ওমেগা এল ডিভাইডেড বাই আর, আর এই ক্ষেত্রে ওমেগা এল -1/ওমেগা সি হচ্ছে, আর এই উপরের অংশটুকু হচ্ছে ওমেগা এল -1/ওমেগা সি, পুরা হুবহু সেম জিনিস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যদি পাওয়ার ইকুয়েশনটা আপনারা দেখেন, পাওয়ার ইকুয়েশনটা হুবহু আরএল সার্কিটের জন্য যে পাওয়ার ইকুয়েশন সেটাই, পাওয়ার ইকুয়েশনে কোনো চেঞ্জ হয়নি, কারণ ওই ক্ষেত্রেও
ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা ছিল, এই ক্ষেত্রেও ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এই পাওয়ার ইকুয়েশন আর এর আগের পাওয়ার ইকুয়েশন হুবহু সেম। সো এটাকে নতুন করে আমি ব্যাখ্যা করি নাই। এর আগের পাওয়ার ইকুয়েশনটা কিন্তু আমি ওখানে লিখে দিয়ে আসছি, কোনটা ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার, কোনটা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার, কোনটা অ্যাকচুয়াল রিয়েল পাওয়ার, কোনটা অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা কিন্তু আমি আগের ইকুয়েশনে অলরেডি দেখে আসছি, তো এখানে আমি আর বেশি বড় করে লিখি নাই। বাট পরীক্ষার সময় যেটাই আসুক, আরএল আসুক আর আরএলসি আসুক, পাওয়ার কার্ভ ব্যাখ্যা করতে বলা হলে ওই জিনিসগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। আমি এই আরএলসি সার্কিট আবার রিপিট করিনি, বিকজ অফ আরএল সার্কিট আর আরএলসি সার্কিটের পাওয়ার একদম হুবহু দেখতে সেম, একই জিনিস, একই কম্পোনেন্ট। ঠিক আছে, এখানে জাস্ট একটা কথা বলছি, এই যে পাওয়ার ইকুয়েশনটা, এই পাওয়ার যে ইকুয়েশনটা, যদি কখনো ওমেগা এল এর ভ্যালু 1/ωc অপেক্ষা বেশি হয়, তাহলে সার্কিটটা একটা আরএল ব্রাঞ্চের মতো ক্যারেক্টারিস্টিক্স শো করবে। যদি 1/ωc ইজ গ্রেটার দেন 1ωL হয়, তাহলে মানে সার্কিটটা একটা আরসি ব্রাঞ্চের মতো আচরণ করা শুরু করবে। আর যদি ωL ইজ ইকুয়াল টু ωc হয়ে যায়, তাহলে সার্কিটটা সিম্পলি একটা রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করা শুরু করবে। কারণ এই জায়গাটা দেখেন, যদি ωL ইজ ইকুয়াল টু ωc হয়ে যায়, আলটিমেটলি এই পুরো অংশটাই 0 হয়ে যাবে। এই সার্কিট টোটালি Z ইজ ইকুয়াল টু হয়ে যাবে সিম্পলি R। এটাকে করে দেখবেন, টোটালি Z ইজ ইকুয়াল টু সিম্পলি হয়ে যাবে R, √R² থাকবে শুধু, ওটা সিম্পলি একটা রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করবে। XL ইজ ইকুয়াল টু 1/ωc হয়। যদি XL এর ভ্যালু ωc এর ভ্যালু থেকে অনেক বেশি হয়, তাহলে সার্কিটটা আরএল সার্কিটের মতো আচরণ করবে। কেন? যদি ωL থেকে এই 1/ωc থেকে এটা অনেক বড় হয়, তাহলে আমি এটাকে সিম্পলি এইভাবে লিখতে পারবো, R² প্লাস ωL²। যদি অনেক অনেক বড় হয়, তাহলে আলটিমেটলি এটা একটা আরএল সার্কিট হয়ে যাবে। আবার XL এর ভ্যালু যদি এটা থেকে অনেক অনেক ছোট হয়, তাহলে আমি এটাকে লিখতে পারবো R² প্লাস -1/ωc²। তো আলটিমেটলি এটা একটা আরসি সার্কিট হয়ে যাবে, এটাই বুঝাইছে। লাস্টে একটা ম্যাথ আছে, এটা বলেই শেষ করব। এখানে একটা আরএলসি দেওয়া আছে, কারণ এখন আমাদের আরএলসি পর্যন্ত পড়া শেষ। সো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, V ইজ ইকুয়াল টু VM sin ωt, V ইজ ইকুয়াল টু VM sin ωt। তার মানে ওমেগার ভ্যালু হচ্ছে 377 আর VM এর ভ্যালু হচ্ছে 200। রেজিস্ট্যান্স, এটা একটা আরএলসি সার্কিট, রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া হচ্ছে 10 ওহম, ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া হচ্ছে 0.056 হেনরি, আর ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া হচ্ছে 50 মাইক্রোফ্যারাডে। এখানে আপনাকে ইম্পিডেন্স বের করতে বলা হয়েছে, কারেন্ট বের করতে বলা হয়েছে, পাওয়ার বের করতে বলা হয়েছে, এবং এরপর বলা হয়েছে পাওয়ার গ্রাফটা বের করার পরে বলো রিয়েল পাওয়ার কতটুকু আর রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু। ম্যাথটা হচ্ছে এরকম, করকোরানের বইয়ের ম্যাথ। এবার দেখেন, আমার ইম্পিডেন্সের ইকুয়েশন আমরা আরএলসি সার্কিটের ক্ষেত্রে জানি, √R² প্লাস ωL মাইনাস 1/ωc² অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স ωL মাইনাস 1/ωc ডিভাইডেড বাই R। আমার কি কি ভ্যালু বের করতে হবে? আমার ωL বের করতে হবে, 1/ωc বের করতে হবে, এগুলাই আমি এখন বের করে নিব। আমি XL ইজ ইকুয়াল টু জানি হচ্ছে গিয়ে ωL, অর্থাৎ এটা বেসিক্যালি XL মাইনাস XC²। আপনি যদি সিম্পলি এটাকে চিন্তা করেন, তাহলে XL মাইনাস XC²। সো XL ইজ ইকুয়াল টু ωL ইজ ইকুয়াল টু 2πfL। ওমেগার ভ্যালু দেওয়াই আছে 377, আর এর ভ্যালু উপরে দেওয়া আছে 0.06 হেনরি। সো এত ওহম। XC ইজ ইকুয়াল টু 1/ωc, 1 ডিভাইডেড বাই ওমেগার ভ্যালু দেওয়া আছে 377, আর ক্যাপাসিটরের ভ্যালু 50 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে, আমি এটাকে ফ্যারাডেতে কনভার্ট করে নিছি, আলটিমেটলি এত ওহম। আর রেজিস্টারের ভ্যালু 10 ওহম দেওয়া আছে, সো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো এখন যদি আমি এই ইম্পিডেন্সের এখানে জিনিসটা বসাই, তাহলে কি দাঁড়ায়? তাহলে আর এর ভ্যালু 10 বসালাম, XL এর ভ্যালু বের করেছি, XC এর ভ্যালু বের করেছি, tan ইনভার্স ωL এর ভ্যালু বের করেছি, ωc এর ভ্যালু বের করেছি, করলে আলটিমেটলি এটাকে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন এত আসে। এটা হচ্ছে গিয়ে জেড এর ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে গিয়ে জেড এর অ্যাঙ্গেল। জেড এর অ্যাঙ্গেল মাইনাস মানে কি বলেন তো? জেড এর অ্যাঙ্গেল মাইনাস মানে কি? ভোল্টেজ লিড করতেছে না ল্যাগ করতেছে? জেড এর অ্যাঙ্গেল যদি মাইনাস হয়, ল্যাগ করছে, গুড। তার মানে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল আজকে ভোল্টেজের জিনিসটা বয়ান করে, অর্থাৎ ভোল্টেজ লিড করতেছে না ভোল্টেজ ল্যাগ করতেছে। এখানে বোঝাই যাচ্ছে ভোল্টেজ কারেন্টকে -72.6 ডিগ্রিতে ল্যাগ করতেছে। এটা হচ্ছে আমার থিটাটা, এটা হচ্ছে আমার থিটা। ওই যে আমি যেটা বলছিলাম যে আরএলসি সার্কিট, আরএল সার্কিট বা আরসি কম্বিনেশন যখন থাকবে, তখন এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে না, কখনোই হবে না।
90 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য তাকে সিম্পল একটা রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করতে হবে, বা সিম্পলি ইন্ডাকটিভ সার্কিটের মতো আচরণ করতে হবে, বা সিম্পলি ক্যাপাসিটিভ সার্কিটের মতো আচরণ করতে হবে। আর এলসি যখন থাকবে তখন 90 ডিগ্রি থেকে কমই হবে। আচ্ছা, এটা গেল আমার প্রথম অ্যান্সারটা, যে ইম্পিডেন্স বের করে। এবার আমি যদি কারেন্টটা বের করি আগের ম্যাথটার মতো, V ইজ ইকুয়াল টু আই জেড, সো I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই জেড। সো V ছিল কত, 200 সাইন ওমেগা টি, তার মানে এটার কোনো থিটা নাই। V ইজ ইকুয়াল টু VM সাইন ওমেগা টি ছিল, থিটা ছিল হচ্ছে গিয়ে 0, আর Z ইজ ইকুয়াল টু বের করলাম 33.4, আর এটাকে যদি করি সাইন 377t মাইনাস 72.6 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে এর থিটাটা। সো আলটিমেটলি আমার কারেন্টের যে ওয়েভটা আসে সেটা হচ্ছে এই দুইটা ম্যাগনিটিউডকে যদি ভাগ করেন এই ভ্যালুটা পাবেন, আর এটাকে লেখা যায় হচ্ছে sin 377t প্লাস এই অ্যাঙ্গেলটা উপরে চলে গেলে প্লাস 72.6 ডিগ্রি। কেউ যদি এটা ডিরেক্ট লিখেন পরীক্ষার হলে কোনো অসুবিধা নেই, আমি যেমন ভাঙাই ভাঙাই করছি এটা আপনাদের বোঝার জন্য, আপনাদের বোর্ডে লিখে যেহেতু পড়ানোর কথা, তো বোর্ডে লিখলে আলটিমেটলি এরকম ভাঙাই লিখাই দিতাম। পরীক্ষার হলে এত ভাঙানোর দরকার নেই, আপনারা তো সবকিছু ক্যালকুলেটরেই করতে পারবেন। সো ক্যালকুলেটরে করার সময় কিন্তু এইভাবেই করতে হবে। আচ্ছা, ক্যালকুলেটরে ওই যে পোলার ফর্ম এগুলো তো আপনারা করতে পারেন তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওটা তো অবশ্যই করতে পারার কথা। ইন্টারে তো এরকম মনে হয় ম্যাথস আপনারা করেছেন, পোলার ফর্মে কনভার্ট করে Yes, ma'am. বের করা, তো এগুলো করতে পারবেন। পোলার ফর্ম, আবার কার্টেসিয়ান ফর্ম, x প্লাস আই ওয়াই বা x প্লাস আই জে ফর্ম, এগুলো তো x প্লাস জে ওয়াই ফর্ম, এগুলো তো কমপ্লেক্স ফর্ম আর কি, যেটাকে বলে কমপ্লেক্স থেকে পোলার, আবার পোলার থেকে কমপ্লেক্সে রিপিট করার জিনিসগুলো মনে হয় আপনারা জানেন। এগুলো একটা চ্যাপ্টার আছে এসিতে, এর পরের চ্যাপ্টারটা এরকম। সো ক্যালকুলেটরে এই জিনিসগুলো করার অভ্যাস থাকতে হবে, পরীক্ষার হলে বসে বসে এত ভাঙানোর সময় থাকে না। এটা গেল জেড, এটা গেল আই। আপনাকে প্রথমে পাওয়ার বের করতে বলছে, এরপরে বলছে রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের অংশ বের করো। এখন পাওয়ারের ইকুয়েশনটা যদি আপনাদের মনে থাকবে আস্তে আস্তে শিখতে শিখতে, Vm ডিভাইডেড বাই 2 cos থিটা ছিল একটা কনস্ট্যান্ট টার্ম, তাই না? সো Vm ডিভাইডেড বাই 2 cos এই যে থিটা, থিটা মানে কি জেড এর অ্যাঙ্গেলটা, জেড এর অ্যাঙ্গেলই তো হচ্ছে থিটা, থিটা কিন্তু সবসময় জেড এর অ্যাঙ্গেল, থিটা কিন্তু সবসময় জেড এর অ্যাঙ্গেল, এটা কখনো ভুলে যান না, থিটা কিন্তু সবসময় জেড এর অ্যাঙ্গেলটা, মড অফ জেড অ্যাঙ্গেল থিটা, ওই থিটাটাই হচ্ছে কিন্তু এই থিটা, cos থিটা। সো থিটার ভ্যালু বসালাম, সাথে কি ছিল মাইনাস Vm ডিভাইডেড বাই 2 cos 2 ওমেগা টি ইনটু cos থিটা। সো cos 2 ওমেগা টির জায়গায় 2 বসালাম, ওমেগার ভ্যালু দেওয়া আছে 377, আর cos থিটার ভ্যালু বসালাম, প্লাস লিখেছিল, আপনাদের পাওয়ার গ্রাফটা মনে থাকবে কারণ cosটা মাইনাস থেকে শুরু হচ্ছিল cos ওমেগা টিটা, আর সাইনটা প্লাস থেকে শুরু হচ্ছিল। Vm ডিভাইডেড বাই 2 sin থিটা ছিল আর sin 2 ওমেগা ছিল। এই ভ্যালুগুলা যদি ক্যালকুলেটরে করেন তাহলে আলটিমেটলি যেটা থাকে, একটু নিচে নাম, এই যে আলটিমেটলি এই অংশটুকু যদি করেন তাহলে আসবে 176। এই অংশটুকু করলে এই অংশটুকু আর এই অংশটুকু সেমই, 176 cos এই অংশটুকু থাকবে 754t মাইনাস সাইনের এইটা আর সাইন থিটাকে যদি গুণ করে দেন তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 560 ইন্টু সাইন এতটুকু। এখন এখান থেকে আমার রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলা হয়েছে। আমরা কি জানি, এই গোটা অংশটুকুকে আমরা বলতাম ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার, আর এই অংশটুকুকে আমরা বলতাম ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার। বাট অ্যাকচুয়াল রিয়েল পাওয়ার কোনটা? অ্যাকচুয়াল রিয়েল পাওয়ার হচ্ছে এই অংশটুকু 176, কারণ এটার যদি আমি টোটাল ইন্টিগ্রেশন করি এই কজ এর টার্মটুকু 0 হয়ে যায়, এই সাইনের টার্মটুকু 0 হয়ে যায়, থাকে শুধুমাত্র 176। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কি? রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে এই যে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাক্টিভ পাওয়ার আছে তার অ্যামপ্লিটিউডটা, অর্থাৎ 560। সো এটা হচ্ছে রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু 176 ওয়াট, এটার ইউনিট, আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 560 বার, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এটার ইউনিট। ঠিক আছে, এই আজকের ম্যাথ দিয়েই এই পড়ালেখা আজকের শেষ হওয়ার কথা ছিল, তো এখানেই শেষ। এখন আপনাদের উদ্দেশ্যে যেই কাজ সেটা হচ্ছে, আপনাদেরকে আমি বইয়ের একটা সফট কপি দিছিলাম, ঠিক আছে? ওই সফট কপিতে পেজ নাম্বার, এটা হচ্ছে কত, 39, পেজ নাম্বার 39 এর জাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস করাই নাই, সেটা কি আরসি ব্রাঞ্চের জন্য। আপনাদেরকে আমি প্রত্যেকটা দেখাইছি, আর ব্রাঞ্চের জন্য, এল ব্রাঞ্চের জন্য, সি ব্রাঞ্চের জন্য, আর এল ব্রাঞ্চের জন্য, আর এল সি ব্রাঞ্চের জন্য দেখাইছি, শুধুমাত্র একটা ব্রাঞ্চের জন্য দেখাই নাই, সেটা হচ্ছে আরসি। আপনারা নিজেরা আরসি ব্রাঞ্চের জন্য করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টের স্লট করে দিব, এবং অ্যাসাইনমেন্টের টাইম দেওয়া থাকবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি অ্যাসাইনমেন্টের টাইম শনিবার দিন রাত 12টা পর্যন্ত দিয়ে রাখবো, কারণ এরপরে করা সম্ভব হয় না, আপনাদের সিটি শুরু হয়ে যায়। সো আর ঠিক আছে, আরো টাইম বাড়াই দিলাম। আপনারা অ্যাসাইনমেন্ট কিভাবে করব?
অ্যাসাইনমেন্ট A4 পেপারে করবেন, A4 পেপারে করে ছবি তুলবেন, ছবি তুলে ওটাকে PDF করবেন। কেন আপনারা ল্যাব রিপোর্ট জমা দেন না? ল্যাব রিপোর্ট কিভাবে জমা দেন? ছবি তুলে তুলে জমা দেন না ল্যাব রিপোর্ট? ইয়েস ম্যাম। কভার পেজ দিতে হবে? না, কভার পেজ দেওয়া লাগবে না। আপনারা জাস্ট একটা A4 পেজে আপনাদের নাম, রোল এগুলা লিখবেন আর তারপরের থেকে A4 পেজে লেখা শুরু করবেন। আপনারা আমাকে যে কোশ্চেনটার অ্যান্সার করবেন, এই এখানে বলা হয়েছে এই I = Im sin ওমেগা টি যদি ফ্লো করে তাহলে RC সার্কিটের জন্য মানে RC ব্রাঞ্চের জন্য আমার ভোল্টেজ যেটা আসবে, আমার জেড এটা আসবে। আর আপনারা যেটা দেখাবেন মানে RL সার্কিটের জন্য যা যা করছেন, এখানে বলা হয়েছে থিটা এই পর্যন্ত, এখানে শুধু থিটা পর্যন্ত বলা হয়েছে। আপনারা একদম পাওয়ার কার্ভ সহ সবকিছু বলবেন, ঠিক আছে? বইয়ে করা আছে, কেউ যদি চান বইয়ের হেল্প নিতে পারেন, যে কোনো বই পাইতে পারেন, বলস্টেডের বই দেখতে পারেন, আলেকজান্ডারের বই দেখতে পারেন, কর্কোরানের বই দেখতে পারেন। আরসি সার্কিটের জন্য করবেন, এটা পেজ নাম্বার 39 কর্কোরানের বইয়ের পেজ নাম্বার 39 এর 19 নাম্বার ম্যাথটা আরসি ব্রাঞ্চের জন্য। আরসি ব্রাঞ্চের জন্য আপনারা আমাকে সবকিছু বের করে দেখাবেন। এখানে শুধু থিটা পর্যন্ত বের করতে বলছে, বাট আপনারা আমাকে পাওয়ার পর্যন্ত বের করে দেখাবেন, অর্থাৎ পাওয়ার গ্রাফ পর্যন্ত বের করে দেখাবেন, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। আমি সময় আরো বাড়াইলাম আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত, মঙ্গলবার দিন রাত 12টা পর্যন্ত আপনাদের সাবমিশন টাইম, তাও করেন। মঙ্গলবারে রাত 12টার পর যদি কারো থাকে সাবমিট করা, আপনারা জানেন যে গুগল ক্লাসরুমে লেট করে সাবমিট করলে ওখানে লেখা উঠে যে লেট সাবমিশন। সো ওই লেট সাবমিশন যা লেখা থাকবে সে =0, আর যাদের লেট সাবমিশনের আগ পর্যন্ত থাকবে তাদেরকে 20-এর মধ্যে আপনি যত পান, যত সুন্দর করে আপনি সাবমিট করতে পারবেন, যত ভাঙায় ভাঙায়, আমি যেভাবে আপনাদেরকে ভাঙায় ভাঙায় করাইলাম ওইভাবে যত ভালো করে সাবমিট করতে পারেন সেই অনুযায়ী আপনার মার্কস। কিন্তু কারো লেট সাবমিশন হলে =0, ওটার কোনো ওই অর্ধেক মার্ক থেকে কাউন্ট করা, 2 দেওয়া, 5 দেওয়া এগুলা হবে না, ওটা টোটাল 0। কারণ আমি আপনাদেরকে মঙ্গলবারে রাত 12টা পর্যন্ত টাইম দিচ্ছি, আজকে মাত্র বৃহস্পতিবার, ঠিক আছে? সো আজকে যেহেতু এই জিনিস পড়ানো হয়েছে, বেটার হয় যদি আজকে বা কালকের মধ্যে, আজকে খুব একটা পড়া হয় না, বৃহস্পতিবারে আমরা অ্যাকচুয়ালি সবাই একটু রিল্যাক্স করতে চাই কারণ আমাদের পুরো সপ্তাহের একটা ধকল যায়। সেম আপনাদের জন্য, আপনারা হয়তো আজকে অন্য পড়াশোনা করবেন, আপনাদের তো 2 টাইপের পড়াশোনা চলতেছে। সো কথা হচ্ছে যেটা, যে বেটার হয় যদি কালকের মধ্যে এই জিনিসটা করে ফেলেন, কারণ আজকে যারা পড়াটা শুনছেন তাদের অলরেডি কিছুটা হলেও মাথায় থাকবে। একদম 100% কেউ ক্লাসে বুঝে না, এটা কোনোদিনই হয় না, কিন্তু আপনার মাথা যেহেতু আপনি এই পর্যন্ত আসছেন, 20 থেকে 30% আপনার মাথা ক্লাসে ক্যাপচার করার ক্ষমতা রাখার কথা। যদি না করতে পারে তাহলে বুঝবেন সমস্যা আছে, ঠিক আছে? টিচার যদি খারাপ পড়ায় তাহলে টিচারের সমস্যা আছে, কিন্তু টিচার ভালো পড়ানোর পরও যদি আপনি না বুঝেন তাহলে আপনার কিছু সমস্যা আছে, এটাও বুঝতে হবে। এখন আমি রোল কল করব। Recording stopped.